একটা মেয়েকে আমি একদিনের বেশি আমার বেড পার্টনার করি না মুগ্ধতা। সেখানে আপনি আমার সারা জীবনের বেড পার্টনার হওয়ার স্বপ্ন কি করে দেখলেন? আপনার কাছে এটা মোটেও এক্সপেক্ট করিনি মিস মুগ্ধতা। ও সরি সরি, মিসেস আদিল শাহওয়াত, তাই তো? আদিলের এমন লাগামহীন কথা কর্ণে শ্রবণ হতে মুগ্ধতার ঘৃণায় শরীরের সর্বাঙ্গ রিরি করে উঠল। কি বলা উচিত প্রতি উত্তরে মেয়েটি বুঝে উঠতেই পারল না। যার কাছে মেয়ে মানে শরীরের চাহিদা মাত্র, তপ্ত শ্বাস ফেলল মুগ্ধতা। মেয়েটা খানিকক্ষণ ছোট ছোট চোখ করে আদিলের মুখ পানে চেয়ে রইল। প্রত্যুত্তরে কিছু না বলে শান্ত ভঙ্গিতে বেডশিটটি ভালোভাবে শরীরে জড়িয়ে নিল। রমণী ধীর গতিতে হেঁটে ওয়াশরুমে ঢুকে সশব্দ করে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। হেয়ার ড্রাই দিয়ে চুল শুকাচ্ছে মুগ্ধতা। তারই পাশে আদিল বিছানায় বসে বেশ আয়েশ করে বিয়ার খাচ্ছে। শাওয়ার করে এসেই বিয়ার নিয়ে বসেছে। অলরেডি 2 বোতল ফিনিশ করা হয়ে গেছে। মুগ্ধতা চুল শুকানো থেকে আদিলের দিকে তাকাচ্ছে বেশি। চোখ ছোট ছোট করে বিড়বিড় করে আওড়ায়। সকাল 6টায় ঘুম থেকে উঠে কেউ এসব ছাইপাস খায়? ইয়া। আদিলও একটু পরপর মুগ্ধতার কার্যকলাপ দেখছে। সে নিজের প্রতি আজ বেশ বিরক্ত। কাল রাতে ড্রাঙ্ক অবস্থায় মেয়েটার উপর জুলুম করে নিজের পুরুষত্ব খাটিয়েছে। আদিলের এই প্রথম কোনো মেয়ের জন্য অনুশোচনা হচ্ছে, তাও কিনা তীব্রভাবে। বয়স আর কত হবে মেয়েটার? 17 বছর। কালো জিন্স, সাদা শার্ট পরনে আজ মেয়েটির ভেজা চুলগুলো শুকিয়ে উঁচু করে ঝুঁটি বেঁধে নিল মেয়েটি। গরম মন্দ নয়, মোটা নয়, আবার রোগাও নয়, মাঝামাঝি। বাঙালি মেয়েরা যেমন হয় আর কি, লাল ফর্সা গায়ের রং। আদিলের মন বিষণ্ণতায় ভরে যাচ্ছে। চটফট করছে আদিল ভীষণভাবে। মন বলছে, একটিবার সরি বল আদিল মেয়েটাকে। মহাভারত অশুদ্ধ হবে না, একটিবারই সরি বল। তবে মস্তিষ্ক বলছে, ভুল করেও সরি বলবি না আদিল। মুগ্ধতা বেডরুম থেকে বেরোতে নিলেই কাঁচ ভাঙা শব্দে পেছন ফিরে যায়। দেখে মেঝেতে কাচের বোতল ভাঙা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তারই পাশে আদিল মাথায় হাত চেপে বসে। আদিলকে এমন ভাবে বসে থাকায় মুগ্ধতা ভয় পেয়ে যায়। দৌড়ে আদিলের কাছে যেতে নিলে ছোট্ট একটি কাচের টুকরোয় মুগ্ধতার পায়ে বিঁধে যায়। ব্যথায় চোখ খিঁচে বন্ধ করে ফেলে সে। এক হাত দিয়ে কাচের টুকরোটি বের করে 1 সেকেন্ড সময় নষ্ট না করে ধরফরিয়ে আদিলের পাশে এসে বসে মুগ্ধতা। ব্যতিব্যস্ত হয়ে আদিলের চুলে হাত বুলিয়ে উদ্বিগ্ন হয়ে কান্না ভেজায় গলায় বলে, কি হয়েছে আপনার? কষ্ট হচ্ছে মাথায়? আদিল কিছু তো বলুন। আদিল মাথা থেকে হাত সরিয়ে মুগ্ধতার দিকে তাকালো। একটু কাদায় চোখ মুখ লাল হয়ে এসেছে মুগ্ধতার। অনুশোচনার সিদ্ধান্তে দ্বিধায় আদিলের মস্তিষ্ক কাজই করা বন্ধ করে দিয়েছিল প্রায়। তাই তো ওইভাবে বসেছিল সে। আর মুগ্ধতা কি না সামান্য একটি কারণে কেঁদে দিয়েছে। না চাইতেও গম্ভীর মুখে আদিল হেসে ফেলল। তবে মুগ্ধতার দৃষ্টিতে তা গোচর হলো। আদিল শীতল স্বরে বলল, ঠিক আছে, আমি কিছু হয়নি, উত্তেজিত হওয়ার মতো কিছুই হয়নি, ডোন্ট ক্রাই। মুগ্ধতা আগ বাড়িয়ে টেবিল থেকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল। পানিটা খান, ভালো লাগবে। কিন্তু আদিল পানির গ্লাসটি নিল না। গম্ভীর স্বরে বলল, আবার প্রতি অধিকার খাটানোর চেষ্টা করবেন না মুগ্ধতা। আমাকে নিয়ে মাথা যত কম ঘামাবেন ততই আপনার জন্য মঙ্গল। মুগ্ধতা কথা বাড়ালো না। যথাস্থানে পানির গ্লাসটি রেখে বেডরুম থেকে বের হতেই, এক পা এগোতেই আদিল বলল, দাঁড়ান 1 মিনিট। আদিল এগিয়ে মুগ্ধতার কাছে এলো। মুগ্ধতার এক হাত ধরে মুগ্ধতাকে বিছানায় বসালো আদিল। আদিলের চোখ মুখ কাঠিন্যে ভরা। তাচ্ছিল্য স্বরে বলল, বাড়িতে আসতে না আসতেই পা কেটে বসে আছেন, বিষয়টি কেমন দেখাচ্ছে না? চুপটি করে বসুন, আমি আসছি। খানিকক্ষণ পরই আদিল এলো। সঙ্গে নিয়ে এলো ফার্স্ট এইড বক্স। যত্ন সহকারে মুগ্ধতার কাটা স্থানে ঔষধ লাগিয়ে পায়ে ব্যান্ডেজ করে দিয়ে মুগ্ধতার থেকে দূরে সরে দাঁড়ায় আদিল। মুগ্ধতার দিকে একবার তাকিয়েই বিষম খায়, ছোট্ট ঢোক গিলে। মুগ্ধর দিকে থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। 2 কদম এগিয়ে আদিল মুগ্ধতার কাছে আসতেই মুগ্ধতা হকচকিয়ে যায়। তুতলিয়ে বলে, এগোচ্ছেন কেন? আদিল প্রতি উত্তরে কিছু বলে না। মুগ্ধতার হাত ঘেঁষে দাঁড়ায়। মুগ্ধতার মাথায় উঁচু করে করা ঝুঁটিটা টান দিয়ে খুলে দেয়। মুগ্ধতার চোখ পাকিয়ে তাকালো আদিলের দিকে। আদিল মুগ্ধতার কর্ণে ফিসফিস করে বলে, আপনার শার্টের 2টো বোতাম খোলা মিসেস আদিল শাহওয়াত। আপনার সর্বাঙ্গে আমার অস্তিত্ব অন্যদের জানান না দিলে কি চলছেই না আপনার? পুলিশ স্টেশনে বসে আছে আদিল। তারই সাথে মুগ্ধতা গুটিসুটি মেরে বসে। আদিলের শান্ত দৃষ্টি। আদিলের এমন হাবভাবে মুগ্ধতা ভয়ে কাতর। মুগ্ধতা বারে বারে আল্লাহকে ডাকছে। কান্না ভেজা স্বরে বিড়বিড় করে আওড়াচ্ছে, এইবার বাঁচিয়ে দাও আল্লাহ, আর জীবনেও কোনো পাপ করবো না। সত্যি বলছি, বাঁচিয়ে দাও না।
মুগ্ধতার কার্লি করা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। খানিকক্ষণ পর পর নাক টানছে। আদিল একবার মুগ্ধতাকে পরখ করে নিয়ে রাশভারী স্বরে পুলিশ অফিসারকে বলল। কোথায় সাইন করতে হবে আমায়, অফিসার? পুলিশ অফিসার খাতাটি এগিয়ে দিয়ে বলল, স্যার এইখানে। আর কোনো কথা আদিল বলল না, গম্ভীর হয়ে খাতায় সাইন করলো। পুলিশ অফিসার আমতা আমতা করে বলল, কিছু মনে না করলে স্যার একটা কথা আপনাকে জিজ্ঞেস করি। আদিল শীতল কণ্ঠে বলল, বলুন। এই মেয়েটি আজ একটুর জন্য মার্ডার করতে নিয়েছিল, এরকম একটি মেয়েকে আপনি জামিন করলেন কেন স্যার? আদিল তীক্ষ্ণ দৃষ্টিতে অফিসারের দিকে তাকালো। আদিলের ললাট একটু কুঁচকে এলো। বসা থেকে উঠে প্যান্টের পকেটে এক হাত পুরে গম্ভীর স্বরে বলল, আমার ওয়াইফ সে, মিসেস আদিল শাহওয়াত। কথাটি আদিল বলে এক মুহূর্ত দাঁড়ালো না। আদিল মুগ্ধতার একটা হাত শক্ত করে চেপে ধরে। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এলো। দুপুর তখন 1টা। স্কুল থেকে ফিরছিল মুগ্ধতা। হঠাৎ করে মুগ্ধতার পথ আটকায় একটা মেয়ে। হাতে তার 100টি লাল টকটকে গোলাপ। মেয়েটি হেসে বলে, একটা চিঠি লিখে দিবি মুগ্ধতা? তোর লেখা তো খুব সুন্দর, দে না লিখে। লিখে দিলে এখান থেকে 5টা গোলাপ দেব। ভ্রু নাচিয়ে মুগ্ধতা বলে। কাকে দিবি চিঠি? লাজুক হাসি দিয়ে বলল, মানে আদিলকে দিব। ব্যাস এটুকুই শান্তশিষ্ট মেয়েটাকে বাঘিনী করে দিতে। ফুটপাতের শশার বলে থাকা চাকুটি চোখে পড়তেই মুগ্ধতা তা খাবলে নিয়ে মেয়েটির গলায় চেপে ধরল। মুহূর্তে রাস্তার কোলাহল পরিবেশ আতঙ্কে ছেয়ে গেল। মুগ্ধতা দাঁত চেপে রাগান্বিত স্বরে হিসিয়ে বলল, আমার আদিলকে চিঠি দিবি তুই? এত সাহস! তোকে আজ জানে মেরে দিব। চেঁচামেচির এক পর্যায়ে রাস্তায় ট্রাফিক পুলিশ মুগ্ধতাকে মেয়েটার থেকে ছাড়ায়। অতঃপর পুলিশ স্টেশনে মুগ্ধতাকে নিয়ে যায়। বাড়িতে এসেই মুগ্ধতাকে নিয়ে আদিল নিজের বেডরুমে ঢুকলো। নিজের বক্ষস্থলে মুগ্ধতাকে মিশিয়ে নিয়ে মুগ্ধতার চুল কানে গুজে দিয়ে গম্ভীর স্বরে মুগ্ধতাকে প্রশ্ন করলো। কেন এটাকে মারতে নিয়েছিলেন মুগ্ধতা? মুগ্ধতা সোজা সাপটা উত্তর দিল, আপনাকে চিঠি দিতে চেয়েছিল মেয়েটি। বড় কথা, আমার থেকে চিঠি লিখে চেয়েছিল। তাই বলে মেয়েটার গলায় চাকু ধরবেন? যদি কিছু হতো মেয়েটার? হলে হতো। এবার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না আদিল। আদিলের আরেকটু কাছে নিয়ে এলো মুগ্ধতাকে, এতটাই যে আদিলের নিঃশ্বাস মুগ্ধতার মুখে উপচে এসে পড়ছে। আদিল মুগ্ধতার এক হাত শক্ত করে চেপে ধরে, চেঁচিয়ে বলে, মুগ্ধতা! শব্দ করে আদিল মুগ্ধতার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিতেই মুগ্ধতা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। কান্না ভেজা অস্ফুট স্বরে বলল, আমার দাঁত! মুগ্ধতার চেঁচামেচিতে তার শাশুড়ি মা কোহিনুর আহমেদ ধরপড়িয়ে রুমে এলেন। ওড়নার আঁচল দিয়ে ঠোঁটে রক্ত ভরে থাকা স্থানে ধরলেন। আহ্লাদি স্বরে জিজ্ঞেস করলেন, ব্যথা কি করে পেলে মা? মুগ্ধতা বিশাল মিথ্যা বানোয়াট গল্প শুনিয়ে দিল। বলল, উষ্টা খেয়ে ফ্লোরে পড়ে গিয়েছিলাম। এইরকম মিথ্যে খামখেয়ালি উত্তরে কি বা আর বলবেন তিনি। আঁচল দিয়ে ঠোঁট মুছে দিয়ে দেখেন ঠোঁটে কোনো কাটাছেঁড়ার অস্তিত্ব নেই। তিনি হতবিহ্বল হয়ে গেলেন। উদ্বিগ্ন স্বরে বললেন, ঠোঁট তো তোমার কাটেনি মা, রক্ত কোথা থেকে এলো? মুগ্ধতার সজল নেত্র, ঠোঁটে তার লেগে আছে চওড়া হাসি। কি অদ্ভুত এই মেয়ে, তাই নয় কি? না হলে আদিলের কষিয়ে থাপ্পড় খেয়ে দাঁতই পড়ে গেল, তবুও কোনো অভিযোগ নেই? না, তার শাশুড়ি মাকে সত্য বলল। আর কাল কি অমানবিক আচরণই না করলো আদিল। ভালোবাসা, এটা এক অদ্ভুত জাদুকরী মন্ত্র। একবার এই মন্ত্র কার মনে প্রবাহিত হয়, তবে সে উন্মাদ হয়ে যায়। তখন মানুষটির দেওয়া সকল ব্যথা ভালো লাগে। শীর্ষ লেভেলের ছ্যাঁচড়া হয়ে যায় প্রত্যেকটি ছেলে মেয়ে। এই মন্ত্র একটা খারাপ ছেলেকে ভালো করতে সক্ষম, ভালো ছেলেকেও এই মন্ত্র খারাপ করতে সক্ষম। তবে অতীত, প্রত্যেকটি মানুষের খারাপ কোনো অতীত থাকে। তাই বলে কি তাকে নিয়ে জীবন শুরু করা যাবে না? যাবে না কেন? অতীত সে তো অতীত, সবারই থাকে। কারো অতীতের রেশ নিয়ে কখনো কাউকে আঘাত করা উচিত নয়। মুগ্ধতা মনে প্রাণে বিশ্বাসী এই মন্ত্র একটি বিপথে চলে যাওয়া মানুষকেও ভালো পথে ফেরাতে পারে। শুধু দরকার তার প্রতি একটু যত্ন আর ভালোবাসা। ঠোঁটে হাসি রেখেই মুগ্ধতা মামকে বলল, আসলে কি হয়েছে বলো তো মাম? এমন উষ্টু খেয়েছি দাঁতেই পড়ে গেছে। ওড়নার আঁচল ছেড়ে মুগ্ধতার গাল ধরে রাগী কণ্ঠে বলল, দেখি মা, হাঁ করো। সাথে সাথে মুগ্ধতা হাঁ করে। মুখের লালা রক্তে লাল হয়ে গেছে। উদ্বিগ্ন হয়ে বলে, জিব্বাও খানিকটা কেটে গেছে, চলো আমার সাথে। মুগ্ধতাকে কোহিনুর আহমেদ বড় বড় কদম ফেলে ওয়াশরুমে নিয়ে গেলেন। কুলি করালো, চোখে মুখে পানি দিল, মুখশ্রী মুছে দিয়ে বিছানায় বসালো। একটা প্যারাসিটামল খাইয়ে দিলেন এবং রাগে স্বরে বললেন,
এরকম খামখেয়ালি করে হাঁটতে যেন আর না দেখি। আমি কিন্তু খুব রেগে যাব। রেগে গিয়ে দরজার শাশুড়ি হয়ে যাব। মুগ্ধতা ফিক করে হেসে দেয়। কোহিনুর আহমেদ চোখ পাকিয়ে তাকায়। তাতে মুগ্ধতার হাসি আরো চওড়া হয়। হাসতে হাসতে বলে, এটা তোমার দ্বারাই সম্ভব নয় মাম। তুমি তো আমার লক্ষ্মী মাম। তবে রে, বলে মুগ্ধতাকে জড়িয়ে নেয়। কয়েক মিনিট পর আদিল এলো, ঠিক আগের মতো গম্ভীর হাব ভাব। আদিলকে দেখে কোহিনুর আহমেদ বললেন, কোথায় ছিলি বাবা? তোর বউ উষ্টা খেয়ে দাঁত ফেলিয়ে বসে আছে। আদিল একবার তার মায়ের দিকে তাকালো, আর একবার মুগ্ধতার দিকে। মামের কথায় স্পষ্ট হলো সত্যিটি বলেনি। তবে চরে দাঁত পড়ে গেছে আদিল অবগত ছিল না। চর দিয়ে রুম থেকে হন হন করে বেরিয়ে গিয়েছিল সে শীতল স্বরে বলে। ছাদে ছিলাম মম। কোহিনুর আহমেদ দীর্ঘ শ্বাস ফেলে বললেন, মেয়েটা তোমার রেসপন্সিবিলিটি আদিল। আদিল ছোট্ট করে বলে, হুম। রাতে আমার রুমে এসো, তোমার সাথে কিছু কথা আছে। আর মা, তুমি নিজের খেয়াল রাখবে, ওকে? আচ্ছা মম। আদিলের মাম চলে গেল। আদিল শার্টের হাতা ফোল্ড করে রাশভারী স্বরে বলে, মামকে সত্যিটা বললেন না কেন? কোনটি? এই যে আমি থাপ্পড় দিয়েছি। মুগ্ধতা মুগ্ধকর হাসি দিল প্রতি উত্তরে। মিনিট দুয়েক চুপ থেকে বলল, চরটি অনেক ইয়াম্মি ছিল আদিল। এখন থেকে প্রতিদিন আমায় বকবেন, মাঝে মাঝে দুই একটা চরও মারবেন এইভাবে, ওকে? ফ্যাল ফ্যাল করে এক দৃষ্টিতে আদিল মুগ্ধতার দিকে তাকিয়ে। মুগ্ধতার ঠোঁটে মিষ্টি হাসি। আদিল কিংকর্তব্য বিমূঢ়। নিজের মাথায় হাত, নিজের চুল টেনে দুঃখী দুঃখী স্বরে বলে, শেষে কিনা পাগল মেয়েকে বিয়ে করলাম। অনেক জোড়াজোড়ির পর মুগ্ধতা সফল হলো রান্নাঘরে ঢুকতে। শাশুড়ি মায়ের কঠোর গলা, অসুস্থ তুমি, রান্নাঘরে এক মুহূর্ত থাকা যাবে না। মুগ্ধতা মানতে নারাজ। সে রান্না শিখবে। শেষ পর্যায়ে কোহিনুর আহমেদ পরাজয় স্বীকার করে। এখন রাত 9টা। মাম ছোলার ডাল রাঁধছেন। মুগ্ধতা তা মুগ্ধ দৃষ্টিতে দেখছে। 2 মিনিট পর পর প্রশ্ন করছে। আর কিছু লাগবে মাম? মাম চোখ পাকিয়ে তাকায় আবার মুগ্ধতার দিকে। কণ্ঠে রাগী ভাব এঁটে বলেন, কোনো কিছু করতে হবে না তোমায়, চুপটি করে বসো। মুগ্ধতা মাথা নাড়ালো, মানে ঠিক আছে। রাতে ডিনার করে মুগ্ধতা রুমে চলে গেল, আর আদিল তার মামের রুমে। মাম তখন বই পড়ছিলেন। আদিল ঘেঁষে তার মামের পাশে বসলো। বইটি হাত থেকে নিয়ে কোলে মাথা দিল। মাম আদিলের চুল এলোমেলো করে দিয়ে ফিক করে হাসলো। আদিল আহ্লাদি স্বরে বলল, বলো মাম, কি বলবে? প্রতি উত্তরে মাম শান্ত স্বরে বলে, কেন মেয়েটাকে চর মেরেছিস বাবা? মুগ্ধতার দিনকে দিন পাগলামো বেড়ে যাচ্ছে মম। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। মুগ্ধতাকে পুলিশ আজ থানায় নিয়ে গিয়েছিল, অপরাধ ছিল। মাম থামিয়ে দিলেন, রাগী স্বরে বললেন, এইসব তো জানা আদিল, নতুন কিছু বল। এটাও জেনে গেছো? মাম চুল বুলিয়ে বলে, হুম। তবে জিজ্ঞেস করলে কেন? তোর কাছ থেকে শুনতে ইচ্ছে হলো তাই। মাম। রেগে যাচ্ছিস কেন? মেয়েটা ছোট বাবা, তুই অবুঝ না। তোকে ভালোবাসে মেয়েটা। মেয়েটা এর আগে তোর জন্য থানায় গেছে, শুধু তোর জন্য, দুবার। জানি মাম। মেয়েটাকে মেনে নে বাবা। মামের কোল থেকে আদিল উঠে বসলো। ব্যথিত স্বরে বলল, চেষ্টা তো করেই যাচ্ছি মাম, পারছি কোথায়? চেষ্টা করতে গিয়ে মেয়েটাকে হারিয়ে ফেলিস না আদিল। সবে সকাল 6:45। দিয়াবাড়ির একটি বৃহদায়তন ব্রিজে আদিল মুগ্ধতা। সূর্য পূর্ব উঠলেও আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি হবে হয়তো। একটু একটু কুয়াশা। ভারী অবাক হয় মুগ্ধতা। বাংলাদেশের সিজনগুলোই এমন। ঠান্ডার সময় বৃষ্টি, গরমের প্রথম দিক থাকে কুয়াশা। দূরে দেখা যাচ্ছে অনেকগুলো বিল্ডিং। শোনা যায় 98টি ফ্ল্যাট ওইখানে আছে। বিল্ডিংগুলো ছড়িয়ে আছে পুরো জায়গা জুড়ে। মাঝখান দিয়ে রাস্তা। আদিল মুগ্ধতা হেঁটে বিল্ডিংগুলোর সামনে এলো। মুগ্ধতার মাথা ঘুরছে ভন ভন করে। থরথর করে কাঁপতে লাগে সে। দূর থেকে মিহিস্বরে ভেসে এলো এক যুবকের রাগান্বিত কণ্ঠ। অলরেডি 4-4টে খুন করে ফেলেছি আমি মুগ্ধতা, শুধুমাত্র তোমার জন্য। কেউ তোমার দিকে কুনজরে তাকালে এই কাজ আমি আবার করব। আদিলকে টাইট করে জড়িয়ে ধরে আছে মুগ্ধতা। মুগ্ধতার চঞ্চলে চোখজোড়া আজ অচঞ্চল, বিষণ্ণতায় ভরা। টানা 4 ঘন্টা পর মুগ্ধতার জ্ঞান ফিরতে এসে লাফিয়ে আদিলের বক্ষস্থলে হুমড়ি খেয়ে পড়ে। দিয়াবাড়িতে হঠাৎ কাঁপতে লাগে মুগ্ধতা। এক পর্যায়ে মুগ্ধতা জ্ঞান হারিয়ে রাস্তার পড়ে যেতে নিলেই আদিল খপ করে ধরে নেয়। মুগ্ধতার এক হাত আদিলের গলায়, অপর হাত দিয়ে আদিলের এক হাত শক্ত করে চেপে ধরেছে। মুগ্ধতা কান্না ভেজা ও অস্ফুট স্বরে বলে, আপনার থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না আদিল।
কেউ তা করতে চাইলে তাকেই আমি মেরে ফেলবো। মুগ্ধতার হঠাৎ জ্ঞান হারানো এখন এমন অদ্ভুত বলিতে আদিল কিঞ্চিত ভ্রু কুঁচকে ফেলে। মুগ্ধতাকে বক্ষস্থল থেকে সরাতে নিলেই মুগ্ধতা আরো শক্ত করে আদিলকে চেপে ধরে। আদিলের জান যায় যায় অবস্থা। অলরেডি মুগ্ধতার নখ আদিলের হাত দেবে গিয়েছে, রক্তও ঝরছে। তবুও আদিল কিছু বলল না, চুপ করে থাকলো। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আদিল শীতল স্বরে বলল, কি হয়েছে আপনার মুগ্ধতা? আমাকে বলুন না। আর কাকেই মারার কথা বলছেন আপনি? মুগ্ধতা টু শব্দও করল না, শুধু ফুপিয়ে কেঁদে জানান দিল কিচ্ছুটি বলবে না। আদিল তীব্র দৃষ্টি নিক্ষেপ করলো মুগ্ধতার দিকে। মুগ্ধতার চিবুক দু আঙ্গুল দিয়ে ধরে আদিলের মুখ বরাবর মাথা রাখলো, বলা চলে ফেস টু ফেস। তবে মুগ্ধতা এক মুহূর্ত আদিলকে ছাড়লো না। অতঃপর মুগ্ধতার চোখের পানি মুছে দিয়ে রাগান্বিত স্বরে আদিল বলল, কান্না থামান এবং আমায় বলুন কি হয়েছে। এবার মুগ্ধতা মুখ খুলল, ছোট্ট করে বলল। কিছু হয়নি আমার। আদিল কাঁধ ঝাঁকিয়ে বলল, তবে 4 ঘন্টা জ্ঞান হারিয়ে বিছানায় পড়েছিলেন কেন আপনি? মুগ্ধতা মিনমিনিয়ে বলল। রোদে এমন হয়েছে হয়তো। মুগ্ধতার এমন কথা আদিলের বিশ্বাস হলো কিনা কে জানে। চোখ মুখ গম্ভীরে চুই চুই। আদিল গম্ভীর স্বরে মুগ্ধতাকে বলল। আমাকে ছেড়ে শাওয়ার নিন, ভালো লাগবে। মুগ্ধতা বাঁধন হালকা করে আদিলের থেকে এক হাত দূরে সরে এলো, কান্না ভেজা স্বরে বলল। হুম। বলেই মুগ্ধতা সঙ্গে টাওয়াল, ফ্রক, জিন্স নিয়ে ওয়াশরুমের দিকে উদ্যত হলো। সন্ধ্যা 6টা, চারদিকে নেমে এসেছে অন্ধকার। পাখিরা নিজেদের ঘরে ফিরছে। আকাশ কালছে কমলা। 5টা থেকে মুগ্ধতা বিছানায় শুয়ে সেই 5টা থেকে পড়তে বসবে ভেবে 6টা বাজিয়ে ফেলেছে। 20 দিন পরই এসএসসি পরীক্ষা। 2.5 বছর ধরে নাইট ট্রেন পড়তে পড়তে বেচারি কাহিল। তবে যতবারই পড়তে বসতে চাইছে ততবারই মন বলছে আর একটু জিরিয়ে নেই, সময় তো আছেই, একটু পর না হয় পড়তে বসবো। এই সব ভেবে 6টা বাজিয়ে ফেলেছে মুগ্ধতা। মনের সাথে এক প্রকার যুদ্ধ করে পড়ার টেবিলে পড়তে বসলো সে। মাম তার বাড়ি থেকে সব বই খাতা এনে টেবিলে গুছিয়ে দিয়েছে। বাংলা সাহিত্য বইটি হাতে নিয়ে সাহিত্য রূপ ও রীতি গদ্য বের করে পড়তে বসলো মুগ্ধতা। এই বইয়ে সব থেকে কঠিন অধ্যায় হয়তো এটাই মুগ্ধতার ধারণা। 5 মিনিট পড়তেই মুগ্ধতার মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। টেবিলে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বলল, মনে হয় এই জীবনে এসএসসি পাস করা হবে না আমার। আদিল বিছানা থেকে এগিয়ে এলো মুগ্ধতার দিকে। এতক্ষণ মুগ্ধতার কীর্তি কাহিনী সবই দেখেছে সে। শান্ত স্বরে বলল, শরীর খারাপ লাগছে আবার? মুগ্ধতা নিচু স্বরে বলল, না। আদিল ভ্রু কুঁচকে বলল। তবে? মুগ্ধতা আফসোসের সুরে বলল। পড়া মাথায় ঢুকছে না আদিল। আদিল বইটি হাতে নিয়ে গদ্যটি দেখলো, ঠাট্টার স্বরে বলল, আর এই বছর পরও এই গদ্য শেষ করতে পারলেন না মুগ্ধতা? মুগ্ধতা হাই হাই করে বলল, যতবার পড়ি মনে থাকে না আদিল, 2 দিন পরেই আবার ভুলে যাই। আদিল তাচ্ছিল্য হেসে বলল। মন বাপের বাড়ি রেখে শ্বশুর বাড়িতে থাকলে এমনই হবে। মুগ্ধতা টেবিল থেকে উঠে তেড়ে এলো আদিলের দিকে, কটমট করে বলল, মোটেও না। বলে মুগ্ধতা আদিলকে পাশ কাটিয়ে বিছানায় যেতে নিলে হুট করে চোখ যায় আদিলের হাতে। কালচে হয়ে গেছে হাত, নখের দাগে। মুগ্ধতা ফট করে দৌড়ে আদিলের কাছে যায়। হাতটি মুগ্ধতার হাতে আবদ্ধ করে চেঁচিয়ে বলে, আদিল, এইভাবে যাচ্ছেন কেন? এটা আমার নখ দিয়ে হয়েছে তাই না? আমার নখ দিয়ে হাতে ব্যথা পেয়েছেন, বলেননি কেন? আদিল চোখ ছোট করে বলে, ম্যাজিক করে ঠিক করে দিতেন বুঝি? মুগ্ধতা উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। আদিলের এমন ঠাট্টামূলক কথা মুগ্ধতার পছন্দ হলো না। ছোট্ট কপালটা কিঞ্চিত কুচকালো, চোখ দুটো পাকিয়ে আদিলের দিকে নিক্ষেপ করলো। মুগ্ধতা কার্লি চুলগুলো পেছনে ঠেলে আদিলের হাতে বেশ সময় নিয়ে অধর ছোয়ালো। মুগ্ধতার স্পর্শে মুহূর্তেই আদিলের সর্বাঙ্গে কম্পিত হয়। মুগ্ধতা কিং কর্তব্য বিমূঢ়, খানিক অবাকও বটে। মুগ্ধতা তীর তীর করে চোখের পল্লব ফেলে সন্দেহস্বরে বলে, বিয়ের আগে আপনি অনেক মেয়ের সাথে ইন্টিমেট হয়েছিলেন আদিল, যতটুকু শুনেছি আমি। তবে সেই আদিল আবার ছোট্ট ছোঁয়ায় তার সর্বাঙ্গ কেঁপে উঠল। কিভাবে সম্ভব এটা? কি লুকোচ্ছেন আমায় আদিল? অতীত। চঞ্চল্য প্রকৃতির মেয়ে মুগ্ধতা, বাবা মায়ের দ্বিতীয় সন্তান মুগ্ধতা। মুগ্ধতার বড় ভাই সাবিত বর্তমানে আমেরিকায় অবস্থান করছে। 10ম শ্রেণী পড়ুয়া মুগ্ধতা, সামনেই তার এসএসসি এক্সাম। দেখতে মোটা নয় আবার চেকনো নয়, বাঙালি মেয়ে যেমন হয় আর কি। বয়স সবে 17। আদিল সাকওয়াত, জন্ম যদিও বাংলাদেশে,
তবে বড় হয়ে ওঠা ইটালির রোম রাজধানীতে। ইটালিতে স্কুল, কলেজ, ভার্সিটি সবই ওখানে শেষ করেছে সে। ছোটবেলা থেকেই আর্টস এর প্রতি এক অন্যরকম ঝোঁক ছিল তার। স্কুলের সব পড়া শেষ করে আঁকতো রাতভর। কখনো গাছ, কখনো পাতা, মানুষের চোখ, কখনো বা মানুষের ফেস। চোখ ধাঁধানো অবিকল লাইফ আর্ট করতো আদিল। ছোট্ট ছোট্ট কম্পিটিশনে অংশ নিত সে। আস্তে আস্তে নামডাক হতে শুরু করে। কিছু সময়ে তার সুনাম পুরো ইটালি, বাংলাদেশে ছড়িয়ে পড়ে। আদিলরা দুই ভাই হলেও বিগত 5 বছর ধরে আদিলের 1 বছরের বড় ভাই আদিবের কোনো হদিস নেই। সাংবাদিকরা যথেষ্ট চেষ্টাও করেছে মুখ থেকে কথা বের করার, তবে আদিলের বা মামের মুখ খুলতে পারেননি তারা। আদিলের বয়স 24, হাইট 5 ফুট 6, দেখতে গৌরবর্ণের। এক রাস মাধুর্যময় ভরা আদিলের মুখ পান, সিল্কি চুল, খোঁচা খোঁচা দাড়ি। 10 বছর বয়স থেকেই মুগ্ধতার পড়ালেখার প্রতি অবলীলা। স্কুলে কোনো কিছু লিখতে দিলেই সে ছবি আঁকতো। তার খাতা থেকে শুরু করে বইয়ের কাভারে, তার রুমের দেয়ালে আর্ট আর আর্ট। মুগ্ধতার বাবা আরিফ আহসান দুশ্চিন্তায় পড়ে গেলেন মেয়েকে নিয়ে। লেখাপড়ার প্রতি অবলীলা দেখে তিনি ছল কষলেন। মুগ্ধতাকে বললেন, কিছুদিন আগে তুমি আর্ট স্কুলে ভর্তি হতে চেয়েছিলে না প্রিন্সেস? মুগ্ধতা একগাল হেসে বলে। হ্যাঁ বাপি। মুগ্ধতাকে আর্ট স্কুলে ভর্তি করিয়ে দেন আরিফ আহসান। শর্ত এঁটে দেন আঁকাআঁকির সাথে পড়াশোনাও করতে হবে ঠিক মতো। মুগ্ধতা ফটাফট রাজি হয়ে যায়। ধীরে ধীরে আর্টের প্রতি মুগ্ধতার নতুন অনুভূতি জন্মে। বড় ভাই সাবিতের ফোন থেকে পপুলার ফেমাস আর্টিস্ট বেশ কয়েকজনকে অনুসরণ করতে শুরু করে দেয় মুগ্ধতা। তাদের মধ্যে আদিলও ছিল বটে। বয়স তখন 14 মুগ্ধতার। 2 মাস পর তার জিএসসি। বাপির কাছে বায়না ধরে বসলো মুগ্ধতা, এবার সে বনানীতে চিত্র প্রদর্শনে যাবে। এক বাক্যে বাপিও রাজি হয়ে যায়। একটি মাত্র মেয়ে কিনা, বায়না না শুনেও পারা যায় না। বনানীতে 40 জন চিত্রশিল্পী অংশ নেয় তাতে। আরিফ আহসান ওরফে বাপি মুগ্ধতাকে নিয়ে যায় চিত্র প্রদর্শনীতে। বিশাল কক্ষ, নিরিবিলি পরিবেশ, দেয়ালে বন্দি চোখ ধাঁধানো হরেক চিত্রাকার্য। মুগ্ধতা হেঁটে এক এক করে চিত্র প্রদর্শন শুরু করে। হঠাৎ ঠান্ডা পরিবেশে মানব মানবীর চেঁচামেচিতে কোলাহলে ভরে যায়। মুগ্ধতা পেছন ফিরে দেখে হোয়াইট শার্ট, কালো জিন্স পরনে সুদর্শন যুবক এক হাত জিন্সের পকেটে পুরে সাংবাদিকদের সাথে হেসে কথা বলছে। চোখে তার রোদ চশমা, ঠোঁটে ঘায়েল করা হাসি। মিডিয়ার লোকজন যুবকটিকে চারিপাশ দিয়ে ঘিরে রেখেছে। উদ্বিগ্ন স্বরে এক একজন এক এক প্রশ্ন ছুড়ছে। তার মধ্যে এক যুবক ফট করে প্রশ্ন করে, ইটালি থেকে কবে ফিরলেন স্যার? আমরা জানতেই পারলাম না। যুবক হেসে বলে, 5 মাস হলো এসেছি। টুকিটাকি কথা হতে থাকে। এদিকে মুগ্ধতার যুবকটিকে দেখে হৃৎপিণ্ড কেঁপে ওঠে। হৃৎপিণ্ড অবিরত ধুকধুক শব্দ করতে থাকে। টিভিতে ছবি লাইভে দেখে আসা মানব আজ মুগ্ধতার সম্মুখে। মুগ্ধতা অস্ফুট স্বরে বলে ওঠে, আদিল। প্রদর্শনী থেকে আদিলের আঁকা একটি ছবি মুগ্ধতা কেনে। তার ঘরের দেয়ালে ছবিটি টাঙায়। আদিলের আঁকা ছবিটি দেখে অবিকল মুগ্ধতার ছবিটি আঁকে। মায়ের ফোন নিয়ে দুটো ছবি একসাথে করে মুগ্ধতার ছবি তোলে। নিজের ফেসবুক আইডি থেকে বড় একটি গ্রুপে দুটো ছবি আপলোড দেয়। 12 ঘন্টায় হাজার হাজার শেয়ার, মেসেজ, রিকোয়েস্ট, ভাইরাল হয়ে যায় ছবি দুটি। আদিলের কানে অবশ্য কথাটি যায়। মিডিয়ার লোক হুমড়ি খেয়ে পড়ে মুগ্ধতার বাড়িতে। এরই মধ্যে মুগ্ধতার জিএসসি এক্সাম শেষ হয়। আদিলকে ফলো করা মুগ্ধতার ডেইলি রুটিন হয়ে দাঁড়ায়। মুগ্ধতার রোজগার, আদিলের আইডি চেক করা, এভাবে 2 বছর কাটে। মুগ্ধতা 10ম শ্রেণীতে ওঠে। আদিলের প্রতি ভালোবাসা জন্মে। মুগ্ধতার বায়োডাটা আদিলময়। ফেসবুকের বায়োতে ইংরেজিতে লেখা, আই উইল অলওয়েজ লাভ ইউ আদিল। আদিল আজ হঠাৎ করে তার মায়ের রুমে গিয়ে মামকে বলে, আমি বিয়ে করবো মাম। মাম বড় বড় চোখ করে আদিলের দিকে তাকায়। এতদিন বিয়ে বিয়ে করে আদিলের কান পচে দিয়েছিল। এক কথা না করে দেয় বিয়ে করবে না। আজ স্বয়ং সে নিজে এসে বলছে বিয়ে করবে। হকচকিয়ে যায় কোহিনুর আহমেদ। উত্তেজিত হয়ে আদিলের দিকে এগিয়ে এসে আদিলের ললাট ছুঁয়ে দুশ্চিন্তার স্বরে বলে, ঠিক আছিস বাবা তুই? উফ, মজা করা থামাবে? মাম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আদিলকে বলে, মাথা ঠিক আছে তোর? কিছুদিন আগে বিয়ে করবি না বলেছিস, আজ বলছিস বিয়ে করতে চাস? আদিল বিরক্তির স্বরে বলে, কিছুদিন আগেই তুমি বলেছিলে বিয়ের কথা, এখন করতে যাচ্ছি। দোষ হলো আমার? কোন মেয়েকে ভালো লাগে? জানি না মাম, তবে মেয়ে ঠিক করেছি আমি। কপালে ভাঁজ পড়ে মামের। বিছানায় বসে টি টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এক ঢোক খেয়ে জিজ্ঞেস করে,
নাম কি মেয়েটার? কোন ক্লাসে পড়ে? প্রত্যুত্তরে আদিল সোজা সাপটা বলে। নাম মুগ্ধতা, এসএসসি দিবে। বিষম খায় মাম, খুব খুব কেশে বলে। শেষে কিনা 10ম শ্রেণীর মেয়েকে বিয়ে করতে চাচ্ছিস? পাগল হয়ে গেছিস বাবা? আদিল রাগেশ্বরে বলে। মাম আমি সিরিয়াস। পরিবার বিয়ে দিতে রাজি হবে? বাবার নাম কি? আরিফ আহসান। শিল্পপতি আরিফা হাসানের মেয়ে মুগ্ধতা? হ্যাঁ। আর মেয়ে পাসনি বাবা? এত তাড়াতাড়ি কোনো বাবা মা তার মেয়েকে বিয়ে দিতে রাজি হবে না। রাজি তো হবে মাম, তুমি শুধু আজ সন্ধ্যায় বিয়ের প্রপোজাল নিয়ে যাও। তবে আমার একটা শর্ত আছে এই বিয়ে নিয়ে মাম। মাম সন্দেহ নিয়ে বলে। বিয়ে করবি তুই, আবার শর্তও দিবি তুই? বাহ! এই শর্ত যদি না মানো তুমি সারা জীবনও আমাকে বিয়ে করাতে পারবে না মাম। মাম উদাসীন হয়ে বলে। কি শর্ত বাবা? আদিল তপ্ত শ্বাস ফেলে, শীতল স্বরে বলে। মুগ্ধতার সাথে একান্ত কথা বলবে। তাকে বলবে অহরহ নারী সঙ্গ আছে আমার, রাতে ডুবে থাকি পরনারীতে। মামের মাথায় হাত, গম্ভীরতা কণ্ঠে এটে বলে। তুই পাগল হয়ে গেছিস? এই কথা কোনো সুস্থ মেয়ে শুনলে তোকে কখনো বিয়ে করতে রাজি হবে না আদিল। আদিল শব্দ করে হেসে বলে। আমিও তো তা দেখতে যাচ্ছি মাম, কোনো সুস্থ মেয়ে এ কথা শোনার পর আমাকে বিয়ে করতে রাজি হয় কিনা। সন্ধ্যায় কোহিনুর আহমেদ মুগ্ধতার বাড়িতে যায়। মুগ্ধতার বাবা মাকে বিয়ের প্রপোজাল দেয়। আশ্চর্যজনক কথা হলেও সত্য, মুগ্ধতার বাবা এক বাক্যে রাজি হয়ে যায় বিয়েতে। মুগ্ধতার সাথে দেখা করেন মাম। আদিলের শেখানো বুলি মা মুগ্ধতাকে বলে। জিজ্ঞাসা স্বরে মুগ্ধতাকে বলে। সব জানার পর কি ঠিক করলে মা? বিয়ে করবে আমার ছেলেকে? প্রত্যুত্তরে মুগ্ধতা কম্পিত স্বরে বলে। আমি এই বিয়েতে রাজি আন্টি। কোহিনুর আহমেদ হকচকান। তার ধারণা ছিল ডিরেক্ট মুগ্ধতা না করবে, কিন্তু মুগ্ধতা করলো না। বিচক্ষণে হওয়ায় বুঝলেন ছেলের চয়েস খারাপ নয়। না হলে ছেলে নারী সঙ্গ শোনার পরও কোনো সুস্থ স্বাভাবিক মেয়ে তার ছেলেকে বিয়ে করতে রাজি হয়? সে রাতেই আদিল মুগ্ধতার বিয়ে হয়। মুগ্ধতার এমন প্রশ্নে আদিল ঘাবড়ে যায়। কি বলবে এর প্রতি উত্তরে? মুগ্ধতা আদিলের থেকে একটু দূরে সরে দাঁড়ালো। আদিলকে আপদ মস্তক পরক করে আবারও আদিলের মুখোমুখি এসে দাঁড়ালো। আদিলের কালচে হয়ে যাওয়া হাতটি মুগ্ধতা খাবলে ধরে। মুগ্ধতার তীব্র দৃষ্টি নিক্ষেপ করে আদিলের নেত্রপল্লব তখনও মেঝেতে সীমাবদ্ধ। মুগ্ধতা উঁচু হয়ে আদিলের কাঁধ ঝাঁকিয়ে বলে। আদিল ঘাবড়ানো স্বরে বলে। কি বলছেন এসব আপনি? কি লুকোবো আমি? মুগ্ধতা ক্ষিপ্ত স্বরে বলে। আমার চোখের দিকে তাকান আপনি, চোরের মতো মাথা নত করে আছেন কেন? আদিল কণ্ঠে রাগী ভাবে এটে বলল। আপনার পারমিশন নিয়ে চলতে হবে এবার আমায়। মুগ্ধতা চোখে হেসে বললে। প্রয়োজন পড়লে অবশ্যই নিতে হবে। আদিল এক হাত পকেটে পুরে গম্ভীর স্বরে বলে। কাজ আছে আবার, এখন যেতে হবে। মুগ্ধতা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। আমার প্রশ্নের উত্তর দিলে তবেই আমি আপনাকে ছাড়বো, তার আগে নয়। আদিল ভাবনাহীন হয়ে বলল। কোন প্রশ্নের উত্তর? মুগ্ধতা সোজা সাপটা বলল। কি গেম খেলছেন আপনি আমার সাথে? আদিল রাগী কণ্ঠে বলল। আপনার ধারণা সম্পূর্ণ ভুল, আমি কোনো গেম আপনার সাথে খেলছি না। মুগ্ধতা হেসে ফেলে, ওষ্ঠে হাসি বজায় রেখে উচ্চস্বরে বলে। আপনার মুখে মিথ্যে বেমানান লাগছে আদিল। যেটা পারেন না শুধু শুধু কেন তার উপর টাইম ওয়েস্ট করেন? মুগ্ধতার থেকে সরে বিছানায় বসলো আদিল। এসির পাওয়ার বাড়িয়ে শার্টের দুটো বোতাম টান দিয়ে খুলে ফেললো। শীতল পরিবেশেও বেশ ঘামছে সে, ললাটে ঘামের অস্তিত্ব দৃশ্যমান। মুগ্ধতা আদিলের এমন হাল দেখে আবারও হেসে ফেললো। এগিয়ে এসে আদিলের পাশে এসে বসলো। নেত্রপল্লব পিট করে ঠাট্টার স্বরে বলল। বাইরে বৃষ্টি হচ্ছে, রুমের জানালা দিয়ে কনকনে ঠান্ডা বাতাস উপচে এসে পড়ছে, আর আপনি কিনা ঘামছেন আদিল। আদিল অদূরের জানালার দিকে তাকালো। কাচের জানালায় ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি এসে জমেছে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাহিরে। দীর্ঘ একটি নিঃশ্বাস ফেললো আদিল। মেয়েটা ভুল বলেনি, রুমটি শীতল, তাছাড়াও ফ্যান এসি চলছে নিজ গতিতে। মুগ্ধতার দিকে তাকালো আদিল। পরনে আজ গোলাপি সাদা রঙের মিশ্রিত ডিজাইনার ফ্রক, সাদা পাজামা, বরাবরের মতো কার্লির চুলগুলো উঁচু করে ঝুঁটি, চোখ জোড়া বেশ চঞ্চল ভাব। মুগ্ধতা নামটির সাথে স্বভাব হাবভাব সকল কিছু এমনিতেই যায়, তবে মেয়েটি একটু বেশি চঞ্চলে। আদিল বিছানা থেকে উঠে ঘড়ির কাঁটার দিকে তাকালো। সন্ধে 6:45। ব্যস্ত ভঙ্গিতে বলল। অনেক লেট হয়ে গিয়েছে মুগ্ধতা, বাইরে কাজ আছে আমার, এবার আমায় যেতে হবে। মুগ্ধতা খিলখিল করে হেসে দেয়। আদিলের কাছে এগিয়ে এসে বলতে লাগে।
ওফো আদিল, মিথ্যে আপনি বলতেই পারেন না। খামোখা কেন চেষ্টা করেন যেটা আপনি পারেনই না? আদিলের মেজাজ বিগড়ে গেল, রাশভারী স্বরে বলল। আপনার কেন মনে হলো আমি মিথ্যে বলার চেষ্টা করছি? মুগ্ধতা কাঠিন্য স্বরে বলল। 3/4 প্যান্ট শার্ট পরে আপনি কখনো বাইরে যান না আদিল। তাছাড়াও বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। আজ বৃষ্টি থামবে বলে আমার মোটেও মনে হচ্ছে না। আদিল নিজের দিকে তাকালো। হ্যাঁ, সত্যি বলেছে মুগ্ধতা। মিথ্যা বলে এইভাবে ধরা পড়বে বেচারা ভাবতেই পারেনি। আদিল বিড়বিড় করে নিজেকে ঝাড়ে। ইডিয়েট আদিল, মুগ্ধতাকে মিথ্যা বলতে গিয়ে এভাবে ধরা পড়ে গেলি। ছি ছি ছি। এই জন্য লোকে বলে চঞ্চলে বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করা মানেই নিজের কপাল জীবন দুটোই পোড়া। মুগ্ধতা আদিলের খামচে দেওয়া হাতে আরেকবার অধর ছোঁয়ায়। আদিলের সেম রিয়াকশন। পিক করে হেসে আদিলকে চোখ টিপ দিয়ে দুষ্টুমি স্বরে বলে। সাইয়া, ভুল বললাম কি? আদিল চোখ মুখ কুচকে গাড়ি থেকে নামলো। অদূরে মুগ্ধতা কদবেল কিনছে। মুগ্ধতার স্কুলে এখন ক্লাস হচ্ছে না, প্রতিদিন একটি করে ক্লাস টেস্ট হচ্ছে। মূলত নিজেকে যাচাই করার জন্য এক্সামগুলো দিচ্ছে। অন্যান্য কোচিং সেন্টারে কোর্স খুলেছে, শিক্ষার্থীরা যাতে নিজেকে যাচাই করতে পারে, মূলত তারই জন্য। তবে মুগ্ধতাকে আলাদা কোনো কোচিং কোর্সে ভর্তি হতে হয়নি। বেসরকারি স্কুল কিনা, তাদের টার্গেট ভালো কিছু স্টুডেন্টদের পাইয়ে দেওয়া। মুগ্ধতার এক্সাম শেষ না হওয়া অবধি আদিল মুগ্ধতার স্কুলের অফিস কক্ষে বসেছিল। যেই পরীক্ষা শেষ হয়, মুগ্ধতাকে নিয়ে মুগ্ধতার বাড়িতে রওনা হয়। প্রতিদিন 1 ঘন্টা করে জার্নি করে স্কুলে এসে এক্সাম দেওয়া মুগ্ধতার জন্য টাফ হয়ে যাচ্ছিল। রাস্তাঘাটের ট্রাফিক জ্যামে মুগ্ধতার নাজেহাল অবস্থা হয়ে যায়। মুগ্ধতা মুখ ফুটে না বললেও আদিল বুঝে যায়। তাই আদিল সিদ্ধান্ত নিয়েছে মুগ্ধতার এসএসসি এক্সাম শেষ না হওয়া অবধি তার বাবার বাড়িতে থাকবে। গাড়িতে ড্রাইভিং করছিল আদিল, তার পাশে মুগ্ধতা চুপটি করে বসেছিল। হঠাৎ মুগ্ধতা হাঁক ছাড়ে গাড়ি থামাতে দেরি নেই। মুগ্ধতার নামতে দেরি। দৌড়ে কদবেল বিক্রেতার কাছে যায়। জায়গাটি বেশ নিরিবিলি। সকাল 11:20। কাল সারা রাত বৃষ্টি হওয়ায় মাটির রাস্তা কাদাবালিতে মিশে গেছে। সামনে ইটের ছোট রাস্তা, রাস্তার দুপাশে বড় বড় লিচু গাছ। লিচুর মুকুলে ছোট ইটের রাস্তাটি মিশে গেছে, যা দেখতে বকুল ফুলের ন্যায় লাগছে। মাতাল করা মুকুলের সুবাস, স্নিগ্ধ মাটির ঘ্রাণ। আদিল মুগ্ধতার দিকে এগিয়ে গেল। রাস্তার এক সাইডে ডালার কদবেল বিক্রি করছে এক জোয়ান লোক। বড় হবে 40। শুকনো মরিচ গুঁড়ো লবণ দিয়ে বেশ ভালো করে কদবেলের ভেতর দিচ্ছে। 5টি কদবেল 5টি বাঁশের কাঠি একটা পলিথিনে ভরে মুগ্ধতার কাছে হাত এগিয়ে দিয়ে দিল লোকটি। মুগ্ধতা ব্যস্ত ভঙ্গিতে আদিলকে বলল। আদিল, 100 টাকা হবে? আমার স্কুল ব্যাগ গাড়িতে ফেলে এসেছি। আদিল ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে মুগ্ধতার দিকে তাকালো। এত দ্বিধা নিয়ে কথাটি বলার কি আছে, ভাবলো আদিল। আদিলের ভাবনাতে ছেদ ঘটায় মুগ্ধতা। আদিলের এমন উদাসীন ভাব দেখে মুগ্ধতা ফট করে আদিলের জিন্সের পকেটে হাত দিল। আদিল আশ্চর্য স্বরে বলল। মুগ্ধতা, কি করছেনটা কি? ছাড়ুন, এটা রাস্তা। মুগ্ধতা কোনো রকম ভঙ্গিমা ছাড়া কাটকাট স্বরে বলল। রাস্তা হোক তাতে কি, চুপ করে দাঁড়ান। তেমন কিছু করছি না, ওয়ালেট বের করছি। আদিল কিংকর্তব্য বিমূঢ়। 1 ফোঁটা ধৈর্য নেই মেয়েটার। এতটা চঞ্চলে কেউ হয় ভেবে এক ঢোক গিলে পান সেটে মুখ করে মুগ্ধতার দিকে তাকালো। মুগ্ধতা ওয়ালেট খুলে চকচকে 100 টাকার একটি নোট লোকটিকে হাতে ধরিয়ে দিল। প্রাণোচ্ছল হাসি দিয়ে আদিলের পকেটে ওয়ালেট পুরে দিয়ে ঠোঁট প্রসারিত করে আদিলকে বলল। চলুন আজ বরং হেঁটে বাড়িতে যাই, এখান থেকে 15 মিনিটের রাস্তা। আদিল তর্জনী আঙ্গুল দিয়ে ললাট চুলকে কাঠিন্য স্বরে বলল। 15 মিনিট হাঁটবো? ইম্পসিবল। মুগ্ধতা বায়না স্বরে বলল। প্লিজ চলুন না আদিল, প্লিজ। কথা বলতে বলতে গেলে টেরও পাবেন না 15 মিনিট কিভাবে গেল। আদিল পড়ল মহাবিপদে। এইভাবে কেউ বায়না করলে ফিরিয়ে দেওয়া যায় না? যায় না। আদিলও এই বায়না ফেলতে পারল না। গম্ভীরতা কণ্ঠে এটে বলল। আর গাড়ি কি হবে? ড্রাইভারকে বলছি নিয়ে যাবে। মুগ্ধতা মুচকি হেসে বলল। আদিল গম্ভীর স্বরে বলল। ওকে। আদিল ও মুগ্ধতা রাস্তা দিয়ে হাঁটছে, আর মুগ্ধতা বকবক করেই যাচ্ছে। আদিল একবার মুগ্ধতার দিকে তাকাচ্ছে, আর একবার চারপাশে। দূর থেকে মুগ্ধতাদের অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে। আর 7 মিনিটের রাস্তা। রোদ উঠেছে আজ করকরে। মুগ্ধতার মুখশ্রীতে ঘামের অস্তিত্ব এসে জমা হয়েছে। পরনে কালো জিন্স, আকাশি বর্ণের ফ্রক, কালো রঙের ভিবেল সহ কার্লি চুলগুলো আজ বেনুনি। দূরবীন যন্ত্রের সাহায্যে 5 তলা বিল্ডিং থেকে এক আগন্তুক মুগ্ধতাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আখি যুগল তার প্রাণচ্ছন্ন। কত দিনের তেষ্টা আজ মেটাচ্ছে আগন্তুকটি।
নিজেকে তার প্রায় পাগল মনে হচ্ছে। ভয়ঙ্কর ভাবে দিশেহারা সে। ললাটে ঠেকে আসা চুলগুলো আগন্তুক ঠোঁট কামড়ে হাত দিয়ে পেছনে সরিয়ে দিল। আগন্তুকের বিপরীত পাশে এক যুবক দাঁড়িয়ে। ঠক ঠক করে কম্পিত হচ্ছে তার দুপা। ললাটে ঘাম বারবার রুমাল দিয়ে মুছেও কমছে না, বরং দ্বিগুণ বেড়ে যাচ্ছে। সামনে যদি ভয়ঙ্করতম মানব থাকে, এমন হওয়ারই কথা। আগন্তুক তার চোখ দিয়ে ইশারা করলো টেবিলে থাকা ফুলের বুটে। অনেকগুলো টকটকে লাল গোলাপ দিয়ে তৈরি বুকেটি। ইশারার সাথে সাথেই যুবকটি ফুলের বুকেটি হাতে তুলে নিল। অন্ধকার রুমে যুবকটির ছায়া আস্তে আস্তে বিলীন হতে থাকে। আদিল মুগ্ধতার দিকে এগিয়ে এলো। যুবকটি হাতে তার সেই লাল গোলাপের বুকে। আদিল মুগ্ধতার রাস্তা আটকিয়ে যুবকটি দাঁড়ালো। মুগ্ধতার ভ্রু কিঞ্চিত কুঁচকে এলো। মুখ তার থমথমে। যুবকটি মাথা নত করে গোলাপ ফুলের বুকেটি মুগ্ধতার কাছে এগিয়ে দিয়ে বলল, আসসালামু আলাইকুম ম্যাম, এটি আপনার জন্য। আদিলের বেশ রাগ হলো। রাস্তায় কিনা অন্য পুরুষ এসে তার বউকে ফুল দিচ্ছে, এই দিনও তাকে দেখতে হলো। আদিলের অক্ষি যুগল অনড় হয়ে এলো। অনল চোখে যুবকটির দিকে তাকালো। যুবকটির চোখ রাস্তায় নিবদ্ধ, একটিবারও মুগ্ধতার দিকে তাকায়নি। অবাক করা বিষয় হলো মুগ্ধতা অবাক হলো না। মুগ্ধতা থমথমে মুখে বলল, ওয়ালাইকুম আসসালাম, এটি কে দিয়েছে? যুবকটি নিচু স্বরে বলল, চিরকুট আছে ম্যাম, দেখে নেবেন। আসি বলেই মুগ্ধতার হাতে বুকেটি দিয়ে 1 সেকেন্ড ব্যয় করলো না। হুমড়ি খেয়ে যুবকটি পালালো। আদিল ফুলের বুকেটে থাকা চিরকুটটি একটানে বের করে। চিরকুটের ভাঁজ খুলে ফিসফিসিয়ে আওড়ালো, মুগ্ধতা, আমার সন্ধ্যা মালতী, একটা বিয়ে করে তুমি কি ভাবছো তোমায় আমি ছাড়বো? এত সোজা? আমার ভালোবাসা আবহমান কাল। অন্যের 10 বাচ্চার মাও যদি তুমি হও, তবুও তা কখনই কমবে না সন্ধ্যা মালতী, তোমার প্রেমে মাতাল প্রেমিক। শিউরে উঠল মুগ্ধতা আদিলের এমন রিয়াকশনে। আদিল অগ্নি চোখে মুগ্ধতার দিকে তাকিয়ে কুচি কুচি করে চিরকুটটি ছিঁড়ে ফেলল। মুগ্ধতার হাত থেকে গোলাপ ফুলের বুকেটি নিয়ে খানিক সময় পা দিয়ে ফেসে ফেলল। এক লহমায় আদিলের চোখ মুখ রক্তিম হয়ে এসেছে। নিজের চুল এক হাত দিয়ে পেছনে ফেলে। খপ করে আদিল মুগ্ধতার হাত ধরল। আদিল মুগ্ধতাকে টেনে হিঁচড়ে দ্রুত গতিতে অ্যাপার্টমেন্টে নিয়ে যাচ্ছে। এতটাই দ্রুত গতিতে যে মুগ্ধতা খানিকক্ষণ পরপর মুখ থুবড়ে রাস্তায় পড়ে যেতে নিচ্ছে। লিফটের মাধ্যমে 7 তলায় নামলো মুগ্ধতা ও আদিল। মুগ্ধতার ডান হাত তখনও আদিলের হাতের কবজায়। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। আদিলের চোখ মুখ বিষণ্ণতায় ছেয়ে। মুগ্ধতা একের পর এক ঢোক গিলে যাচ্ছে। আজ যে তার ললাটে অশেষ দুঃখ আছে বেশ বুঝেছে। সেদিনের চর খাওয়া গালে মুগ্ধতা হাত বুলোচ্ছে। আজ যে কয়টা চর পড়বে এই গালে ভেবেই ততস্থ প্রায় সে। অনেকক্ষণ ধরে আদিল হাত চেপে ধরে থাকায় ব্যথা করছে তার, তবুও টু শব্দ অবধি করতে পারছে না সে। পারবেই বা কি করে? একটু এদিক থেকে ওদিক বেফাস করে কথা বলে তাহলে যে একটি মারও নিচে পড়বে না, খুব ভালো করেই অবগত ও। আদিল তার তর্জনী আঙ্গুল দিয়ে ললার চুলকে মুগ্ধতার হাতটি ছেড়ে দেয়। সে একবার কলিং বেলের সুইচে চাপ দেয়। 2 মিনিটের মাথায় সদর দরজা খোলেন মুগ্ধতার মা সাথী। মাকে দেখা মাত্রই আদিল বিশুদ্ধ কণ্ঠে আওড়ালো, আসসালামু আলাইকুম মা। না উঁচু স্বর, না মিনমিনিয়ে, ধীর গতিতে বিশুদ্ধ সালাম। সাথী বেশ খুশি হলেন মেয়ে জামাইয়ের উপর। এই যুগেও কেউ এইভাবে সালাম দেয়? বড়দের সালাম দেওয়া প্রায় সভ্যতা থেকেই উঠে গেছে। কারো সাথে দেখা হলে হাই নতুবা হ্যালো। মামুনি দরজা ছেড়ে মিষ্টি করে হেসে বলল। আদিলও মায়ের সাথে তাল মিলিয়ে বিষণ্ণ মুখে বানোয়াট হাসি উপহার দিল। ওষ্ঠে হাসি বজায় রেখে বলল, আলহামদুলিল্লাহ মা। মা এবার মুগ্ধতার দিকে নজর দিল। ওষ্ঠে হাসি রেখেই মুগ্ধতাকে প্রশ্ন করল। মুগ্ধতা কড়া দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। পরিস্থিতি ঠিক থাকলে আজ অভিমানের বড় ঝুড়ি নিয়ে বসতো। মেয়ে কেমন আছে আগে জিজ্ঞেস না করে মেয়ের জামাইকে জিজ্ঞেস করা হচ্ছে। অস্বাভাবিক পরিস্থিতি থাকায় মিনমিনে স্বরে বলল, ভালো আছে। সরু চোখে মা বলল। মুগ্ধতা সম্মতি দিল মাথা নাড়িয়ে। থমথমে স্বরে আদিলকে বলল, চলুন। আগন্তুকের হাতে থাকা দূরবীন যন্ত্রটি মেঝেতে ছুড়ল। রক্তের ন্যায় লাগছে তার চোখ দুটি। বড় ধাপে পা ফেলে ট্রি টেবিল থাকা রিভলভারটি হাতে নেয়। কাচের টেবিলে এলোমেলো ভাবে গুলি চালাতে থাকে। মুহূর্তের সশব্দে কাচের টেবিল ভেঙে গুড়িয়ে যায়। এতেও ক্লান্ত হলো না আগন্তুক। রিভলভারটিও ছুঁড়ে ফেললো মেঝেতে। ধরফর করে বিছানা ঘেঁষে বসলো। বিছানার চাদর টান দিয়ে এলোমেলো করে হাতের মুঠোয় চাদরটি পেঁচিয়ে দাঁতে দাঁত চেপে আওড়ালো, তোমায় না পাওয়া বিরহ দহনে আমি নিঃশেষ হয়ে যাচ্ছি সন্ধ্যা মালতী।
তুমি কি বুঝো? পাগল মনে হচ্ছে আজ আমায় নিজেকে। ছাড়খাড় করে দিব আমি সন্ধ্যা মালতী। মুগ্ধতা ঘরে ঢোকার সাথে সাথে জোরে একটা বিকট শব্দ হয়। মুগ্ধতা একটু ভরকালো, সামান্য চমকালো, ঘাড় ঘুরিয়ে তাকালো উৎপত্তি হওয়া শব্দে। দেখে লাগেজ ছিটকে মেঝেতে পড়ে আছে। মুগ্ধতা এক ঢোক গেলে আদিলের দিকে তাকালো। এখনো তার মুখ ঈষৎ লাল। বুঝলো এখনো ক্রোধ কমেনি। ওই দিন একটা মেয়ের গলায় ছোড়া ধরেছিল বলে কি চরটাই না দিল। আজ যে কয়টা চর ওর গালে পড়বে উপরওয়ালা জানেন, ভাবলো মুগ্ধতা। চট করে মুগ্ধতা আমতা করে বলল, আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর না হয় আমি যাচ্ছি। প্রতিউত্তর পেল না মুগ্ধতা। আদিল লাগেজ থেকে কালো শার্ট কালো জিন্স তোয়ালে নিয়ে হনহন করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর আদিল ওয়াশরুম থেকে বের হয়ে এলো, হাতে তার ভেজা তোয়ালে। বিছানায় এগিয়ে গিয়ে বসলো, চুলে একবার তোয়ালে ঠেকিয়ে মুছলো। মুগ্ধতা তারই বিপরীত পাশে মুখ তেতো করে বসে আছে। মুগ্ধতা একবার আদিলকে আপাদমস্তক করে দেখলো, বোঝার চেষ্টা করলো এখনো রাগ আছে কিনা, তবে ব্যর্থ হলো। বুঝে উঠতেই পারলো না আদিলের ভাববেগ। হঠাৎ আদিল তর্জনী আঙ্গুল মুগ্ধতার দিকে উঁচু করে রাশভারী স্বরে বলল, এদিকে আসুন মুগ্ধতা। মুগ্ধতা ছোট করে ঢোক গেলে দুঃখিনীদের মতো করে মুখ ঘুরে চার ঘুরিয়ে আদিলের দিকে তাকালো। এক ধাপও এগোলো না সে। আদিল উঁচু স্বরে আবার বলল, কথা কর্ণে শ্রবণ হয়নি, এদিকে আসুন। বিছানা থেকে উঠে মিনমিন করে ছোট ছোট পায়ে আদিলের দিকে এগিয়ে গেল। মুগ্ধতা এক হাত দূরে আদিলের। আদিল তীব্র চোখে বলল, আরো কাছে আসুন। ধূপ করে উঠল মুগ্ধতার হৃদযন্ত্র। নেত্রপল্লব তার ছলছলে, তার মস্তিষ্ক ফাঁকা, অচল প্রায়। গালে এক হাত রেখে দুপা এগোলো। আদিলের হাতের নাগালে মুগ্ধতা এতেই এক হাত টান দিয়ে নিজের বক্ষস্থলে ফেললো। অপ্রত্যাশিত কাজে মুগ্ধতা ভয় পেয়ে গেল। আদিলকে চাপটে ধরে ভ্যাভা করে কেঁদে অস্ফুট স্বরে বলল, প্লিজ মারবেন না আমায়। আদিলের থেকে প্রত্যুত্তর এলো না। খানিকটা সময় অতিবাহিত হওয়ার পর ভেজা তোয়ালেটি বিছানায় রেখে মুগ্ধতাকে নিজের দিকে ফেরালো। অশ্রুজল যত্ন করে মুছে কাঠিন্য স্বরে বলল, কান্না করলে আপনাকে ডাবল শাস্তি পেতে হবে মুগ্ধতা। কথাটি বেশ কাজে দিল। মুগ্ধতা কান্না থামিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলছে। আদিল অবাক করে দিয়ে মুগ্ধতাকে নিজের দিকে ঘুরিয়ে নিজের কোলে বসালো। মুগ্ধতার মুখশ্রীতে একটু ঝুঁকে গলদেশে থেকে একটু বিনুনি সরিয়ে পেছনে রাখে। আদিল চট করে মুগ্ধতার গলদেশে নিমজ্জিত হয়। আদিলের তপ্ত নিঃশ্বাস মুগ্ধতার গলদেশে উপচে এসে পড়ছে। আদিলের পুরুষালী কড়া পারফিউমের সুভাষ মুগ্ধতার শ্বাসকার্যে ব্যাঘাত ঘটাতে শুরু করে দিয়েছে। আদিল অনেকটা সময় নিয়ে গলদেশে ওষ্ঠ ছোঁয়ালো। ঝনঝন করে মুগ্ধতার সর্বাঙ্গ কম্পিত হতে লাগলো। শীতে বৃদ্ধরা যেমন ঠকঠক করে কম্পিত হয়, ঠিক সেরকম। আদিল গলদেশে মুখ রেখেই বলল, কি শাস্তি দেয়া যায় আপনাকে বলুন তো মুগ্ধতা? আমার কাছে শাস্তি কিন্তু অঢেল আছে দেওয়ার মতো। তবে কি বলুন তো, আপনাকে দেওয়ার মতো কোনো শাস্তি আমার কাছে নেই, তাই আপনি সাজেস্ট করুন। শাস্তি দেওয়ার কথা কেউ এতটা আহ্লাদি স্বরে বলে প্রথম দেখলো মুগ্ধতা। আবার তারই কাছে সাজেস্ট চাচ্ছে। এক মুহূর্তের জন্য নির্বোধ হয়ে গেল সে। শব্দ যেন কণ্ঠনালীতে দলা পাকিয়ে যাচ্ছে। মুগ্ধতাকে নিজের দিকে ঘোরালো আদিল। ললাটে আলতো করে ওষ্ঠ ছুঁইয়ে মুগ্ধতাকে কোল থেকে বিছানাতে বসালো। আদিল বিছানা থেকে উঠে টেবিল থেকে ফোন, ওয়ালেট জিন্সের পকেটে পুরে গম্ভীর স্বরে বলল, এখন বেরোতে হবে, মিটিং আছে, শাস্তি পাবেন। তবে আমি বাহির থেকে ফিরে আসার পর। এখন পড়তে বসবেন, কিছু খেয়ে নিন। ফাঁকিবাজি করার চেষ্টা করবেন না, এসে যেন দেখি পড়ছেন। এক কথা আমি বারবার বলতে পছন্দ করি না মুগ্ধতা। আদিলের শাসানো কথায় সম্ভিক ফিরে পেল সে। আদিলকে মুগ্ধতা চেঁচিয়ে কিছু বলতে নেবে তার আগেই আদিল দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে চলে যায়। দুপুর 3টে বাজতে চলল, তবুও আদিলের ফেরার নাম নেই। মুগ্ধতা হালকা কিছু খাওয়ার পর যে পড়তে বসেছেই। মুগ্ধতার মা সাথী দু একবার এসে দেখে গেছে আদিল ফিরেছে কিনা। দুপুর হয়ে এলো, মুগ্ধতা এখনো না খেয়ে। পুনরায় সাথী এসে ডেকেছেন লাঞ্চ করে যেতে, তবে মুগ্ধতা সরাসরি নাকচ করে দিয়েছে। আদিল আসবে, তারপরে সে লাঞ্চ করবে। মেয়ের উপর চেঁচিয়েও লাভ নেই, বেশ জানেন তিনি। তাই আর কিছু না বলে চলে যান। বারান্দার কাচের জানালা দিয়ে করকরে সোনালি রোদ মুগ্ধতার মুখশ্রীতে এসে পড়ছে। খানিকটা বিরক্তও হয়। এমনিতে গরমে ঘেমে নিয়ে একাকার, তার মধ্যে রোদ। অস্ফুটস্বরে অসহ্যকর বলেই পড়ার টেবিল থেকে ওঠে। বারান্দার কাছে এগিয়ে গেল সে। মুগ্ধতা জানালা সশব্দে লাগিয়ে বিছানায় এগিয়ে এসে বসলো। টি টেবিল থেকে ফোন হাতে নিয়ে আদিলকে কল দিল। রিং হয়ে কেটে গেল। দ্বিতীয়বার ফোন দেওয়ার পর যখন আদিল ফোন ধরল না, মুগ্ধতার যেন রাগ হয়ে এলো আকাশ সম। 4বারের বেলায় ফোন দিয়েও আদিলকে পেল না। ফোনটা ছুঁড়ে মেঝেতে ফেলে অভিমানী কণ্ঠে বলে ওঠে, থাকুন আপনি কাজ নিয়ে। সাদা মেঝে রক্তে ভরে গেছে।
আদিল একটি যুবকের হাত ছুরির মাধ্যমে ফালাফালা করছে। লোকটির আর্তনাদে বোধহয় পরিত্যক্ত ঘরটি কেঁপে কেঁপে উঠছে। আদিলের চোখে মুখে নেই কোনো আফসোস, না কোনো দয়া কিংবা মায়া, চোখে মুখে শুধু হিংস্রতায় ভরা। আদিল মেঝেতে থাকা লবণ এক মুঠো হাতে নিয়ে লোকটির হাতের কাটা স্থানে ছিটিয়ে দিয়ে হিংস্র স্বরে বলে, আমার ওয়াইফের কাছে ফুলের বুকেট নিয়ে যাস? এত সাহস তোর! এই হাতি আমি রাখবো না তোর। লোকটা আকুতি ভরা চোখে আদিলের দিকে তাকালো। এ যেন আদিল নয়, আদিলের মাঝে ভর করেছে অন্য এক দৈত্য সত্তা। কান্না করা অবস্থায় আকুতি ভরা স্বরে লোকটি বলল, ভুল হয়ে গেছে, এমনটা করবেন না স্যার। আদিলের কি মায়া হলো না ছিটেফোঁটা লোকটির প্রতি? হলো না। চেয়ারে থাকা ধারালো ছুরি হাতে নিয়ে লোকটার হাতে ঘ্যাচাং করে আরেকটি আঘাত করলো। সঙ্গে সঙ্গে লোকটি চিৎকার করে জ্ঞান হারালো। আদিল সময় নিয়ে টিস্যু দিয়ে নিজের হাতে ভরে থাকা রক্ত মুছে নিল। পরিত্যক্ত ফাঁকা ঘরে ছুরিটি ঘোরাতে ঘোরাতে আদিল আওড়ালো, ফিরিয়াদ শাহওয়াত, আমার ওয়াইফকে ফুলের বুকেট পাঠানোর জন্য শাস্তি তোকে পেতে হবে, ভয়ঙ্কর শাস্তি। ঠিক তোর চেলাকে যেমন তিলে তিলে নিজ হাতে আঁচ মারলাম। দ্বিপ্রহর পেরিয়ে অপরাহ্নের লগ্ন এলো। অপরাহ্নের লগ্ন সমাপ্তি ঘটে সন্ধ্যারাত, তবুও আদিলের কোনো হদিস নেই। ফোনটা এখনো মেঝেতে পড়ে। মুগ্ধতা বিছানায় শুয়ে থাকা অবস্থায় ফোনটার দিকে এক পলকে তাকিয়ে আছে। ফোনটা তুলবে কি তুলবে না দ্বিধাদ্বন্দ্বে সে উঠলই না। মুখে পানি দিয়ে এসে পড়ার টেবিলে পড়তে বসলো সে। 10:40 আদিল বাড়িতে ফিরল, সঙ্গে তার হাতে 5টি ব্যাগ। আদিলের উপস্থিতি মুগ্ধতা আঁচ করতে পেরেও বই থেকে মুখ তুলল না। আদিল কাউচে ব্যাগগুলো রেখে মুগ্ধতার দিকে তাকালো। মুগ্ধতা সে তো মুগ্ধতাই, বই থেকে মুখ তুললে যেন পৃথিবী আজ ধ্বংস হয়ে যাবে। ক্লান্ত শরীরে তোয়ালে হাতে ওয়াশরুমে ঢুকলো। আদিল শাওয়ার নেওয়ার পর এসে দেখে মুগ্ধতার অভিব্যক্তি একই। মুগ্ধতার দিকে এগিয়ে এলো সে। মুখের সামনের বইটি কেড়ে নিল আদিল। বাঁকা হাসলো আদিল, হাসির স্বরে বলল, উল্টো বই রেখে পড়ছেন কিভাবে? সবকিছু তো উল্টো দেখার কথা। মুগ্ধতা নিরুত্তর, পলকহীন হয়ে আদিলের হাসি দেখছে। সবটা সময় হাসলেও কৃত্রিম মনে হলেও আজকে এটা মনে হচ্ছে না। আদিলের কাছে নিজের মান সম্মান চাঙ্গে, তা ভাবছে না সে। সব ধ্যান জ্ঞান যেন আদিলে নিবদ্ধ। আদিল তুড়ি বাজিয়ে পুনরায় বলল, কি হলো মিসেস আদিল? মুগ্ধতা বোকার মতো বলল, কি হবে? আদিল উচ্চস্বরে হাসলো। মুগ্ধতার গা ঘেঁষে দাঁড়িয়ে মুগ্ধতাকে চোখ টিপ দিয়ে দুষ্টুমি স্বরে কানে ফিসফিস করে বলল, আমাদের দুটো মেয়ে, একটা ছেলে হবে নাকি আরো হবে? মুগ্ধতা হতবিহ্বল, নির্বাক, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে বোধহয়। মুখের অক্তিম আভা। মুগ্ধতাকে এক ধাক্কা কাঁধ দিয়ে বলল, বাচ্চা পেলে আপনাকে বেশ লাগে মুগ্ধতা, মনে হয়। আর কিছু বলার আগেই মুগ্ধতা মুখ চেপে ধরে রাগী স্বরে বলে, একদম চুপ, অসভ্য লোক, মুখে কিচ্ছু আটকায় না, ছি কি পচা কথা। আদিল মুখ থেকে মুগ্ধতার হাতটি একটু সরিয়ে দুঃখী স্বর এঁটে বলল, বউকে তো বলছি, অন্য কোনো মেয়েকে তো নয়। ইউনো, প্রত্যেকটা হাজবেন্ড তার ওয়াইফের কাছে অসভ্য, নির্লজ্জ। মুগ্ধতা চোখ পাকিয়ে তাকালো আদিলের পানে, নেত্রপল্লব শুরু করে বলল, আর একটা পচা কথা বললে কিন্তু খবর আছে। যেটা জিজ্ঞেস করি উত্তর দিন, বাইরে কি খেয়ে এসছেন? আদিল ছোট্ট করে বলল, না। অভিমানী স্বরে বলল, বসুন, খাবার নিয়ে আসছে আপনার জন্য। কিছু সময় পর মিহু আর মুগ্ধতা খাবার হাতে নিয়ে এলো। ছোট ছোট কাচের বাটি মোট 10টা, আর একটা কাচের প্লেট। কাচের টেবিলে এক এক করে মুগ্ধতা রাখলো কাচের বাটি প্লেট। মিহু মুগ্ধতারই বোন, পুরো পৃথিবী এটাই জানে। অবাক হওয়ার বিষয় এই যে মুগ্ধতার পরিবারের সাথে মিহুর কোনো রক্তের সম্পর্ক নেই। মুগ্ধতার যখন 2 বছর বয়স, আরিফ আহমেদ একদিন হুট করে মিহুকে এ বাড়িতে নিয়ে আসে। তারপর থেকেই মিহু এ বাড়িতে থাকে। সমবয়সী মিহু মুগ্ধতা, একই ক্লাসে পড়ে দুজনে। মিহু মুগ্ধতার কাঁধে ধাক্কা দিয়ে টিটকারি স্বরে বলল, কি রে মুগ্ধতা, আদিল ভাইয়া কোথায়, যার জন্য না খেয়ে আছিস সারাদিন? মুগ্ধতা মিনমিনিয়ে বলল, আসতে বল, শুনতে পাবে। ওয়াশরুমে বোধ হয়, রাত হয়েছে অনেক, যা তুই গিয়ে ঘুমো। মিহু চোখে হেসে বলল, আচ্ছা যাই তাহলে। আচ্ছা। মিহু চলে যেতেই ঘরের দরজা লাগালো মুগ্ধতা। সারা ঘর চোখ বুলিয়ে ওয়াশরুমের সামনে এসে দেখলো আদিল ওয়াশরুমে নেই। ভারী বিপাকে পড়লো মুগ্ধতা। কয়েক মিনিটে কোথায় উধাও হয়ে গেল লোকটা ভেবে হঠাৎ বারান্দায় চোখ যায় মুগ্ধতার। বারান্দার লাইটের আলোয় আদিলকে দেখা যাচ্ছে। মুগ্ধতা রাগী মুখ করে বারান্দায় যেতে অগ্রসর হলো। গিয়ে দেখে আদিল কাচের টেবিলে কিছু রাখছে। মুগ্ধতা পেছন থেকে আদিলের কাঁধে টোকা দিয়ে বলল, কি করছেন এখানে? আদিলের প্রতি উত্তর সোজা সাপটা, আপনার শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি মিসেস আদিল।
মুগ্ধতা তেতোমুখ করে বলল, এত রাতে শাস্তি কিসের, বললেই হলো। আদিল গম্ভীর স্বরে বলল। সকালের কথা ভুলে গেলেন আপনি? মিনমিন করে বলল, এতে আমার দোষ ছিল না আদিল, তাহলে আমায় কেন শাস্তি পেতে হবে? আদিল রাশভারী স্বরে বলল। ফুলের বুকেটটি ধরেছেন তাই? আদিলের এমন কথায় মুগ্ধতা ভয় পেল, কেঁদে দেয় প্রায় বেচারি। মুগ্ধতা কিছু বলতে নিলে আদিল কোনো প্রকার সুযোগ না দিয়ে টেবিল থেকে খানিকটা সরে দাঁড়ায়। টেবিলের উপরে চারদিকে সাজানো নেচস ওয়ান টাইম প্লেটে মুগ্ধতা কিং কর্তব্য বিমূঢ়। এতগুলো প্লেটে নেচস! আদিলের দিকে তাকিয়ে ইশারা করে, এসব কি? আদিল হৃদয় নিংড়ানো হাসি দিয়ে বলে, এটাই তো শাস্তি আপনার মিসেস আদিল। মুগ্ধতা বুঝতে না পেরে বলে, মানে কি? আদিল গম্ভীরতা নিয়ে বলল, সবগুলো প্লেটের নাচুস খেয়ে শেষ করতে হবে আপনাকে, এটাই আপনার শাস্তি। আশ্চর্যের শেষ পর্যায়ে চলে গেল মুগ্ধতা। এভাবে কেউ শাস্তি দেয় নাকি? ছোট থেকে দেখে আসছে ভুল করলে বকে, আবার মাঝে মধ্যে চড় দেয়, লাঠি দিয়েও মারে। আর এই ছেলে কিনা খাবার খাইয়ে শাস্তি দেবে? ভুল যখন করেছে হাতে ফুলের বুকে নিয়ে একটা চড় দিলেই তো হতো, ভাবে মুগ্ধতা। আদিল রাগে সারে বলল, বসুন মুগ্ধতা, সম্পূর্ণ খাবার শেষ করতে হবে আপনাকে, নাহলে এর থেকেও কঠিন শাস্তি কিন্তু পেতে হবে। মুগ্ধতা নড়ল না, ব্যাককেলের মতো দাঁড়িয়ে রইল। আদিল একবার মুগ্ধতার ভাবগতি দেখে টান দিয়ে মুগ্ধতাকে নিজের কোলে বসিয়ে থুতনিতে মুগ্ধতার ঘাড়ে রেখে দুষ্টুমি স্বরে বলল, কোলে বসতে ইচ্ছে করছে, আমায় বললেই হতো মিসেস আদিল, আমি কিন্তু একদম মাইন্ড করতাম না। যতই হোক আমার একটা মাত্র বউ কিনা। কোন রকমের দু প্লেট নাচস শেষ করে মুগ্ধতা, চোখে তার অসহায়ত্ব দেখা গেল। আদিলের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, সে যেন পাষাণ রাজ্যের অত্যাচারী রাজা। মুগ্ধতা এটো প্লেট দুটো টেবিলের সাইডে রেখে হাত বাড়ায় দূরে থাকা প্লেট ভর্তি নাচসে। মুখ বরাবর প্লেটটি এনে রেখে এক পিস নাচস চিপস মুখে গলধকরণ করতে করতে গুড়গুড় শব্দ হয়। বক্ষে চিনচিনে ব্যথা জানান দেয় সারা বেলা না খেয়ে থাকার কর্মফল। এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি শেষ করে মুগ্ধতা পুনরায় ধীর গতিতে নাচসের প্লেটে হাত দিতে নিলে বাধা হয় আদিলের হাত। আদিল শক্ত করে মুগ্ধতার এটো হাতে আঙ্গুলগুলো নিজের মুঠিতে নিবদ্ধ করে নেয়। মুহূর্তে বক্ষস্থল ধক করে ওঠে। মুগ্ধতা ভাবে এবার কি তবে মার খেতে হবে? তবে আদিল মুগ্ধতাকে কিচ্ছুটি করল না, বরং নিজের বক্ষে মুগ্ধতাকে জড়িয়ে নেয়। মিহিস্বরে বলে, না খেয়ে আছেন দুপুর থেকে? প্রতি উত্তরে মুগ্ধতা মাথা নাড়ল, তথা হ্যাঁ, খায়নি। আদিলের ললাট কিঞ্চিত কুঁচকে এলো। ক্রোধ ভর করে মুখে, নিজের ক্রোধ ফুটিয়ে না তুলে আদুরে কণ্ঠে বলে, খাননি কেন? অসুস্থ হবেন তো। আদিলের শার্টের বোতাম হাতাচ্ছিল মুগ্ধতা। আদিলের এমন আদুরে কথায় বাদ ভাঙে তার। আদিলের বক্ষস্থলে মাথা রেখেই নেত্রপল্লব বন্ধ অবস্থায় বলে, দুপুর থেকে অপেক্ষা করছিলাম আপনার আসার, একসাথে খাবো বলে, কিন্তু আপনি এলেন না, তাই আমারও আর খাওয়া হলো না। কি ছিল এই কণ্ঠে? অধিকার বোধ নাকি অভিমান? আদিল ধরে উঠতে পারল না। নারী সে যে রহস্যময়, নারীর রন্ধ্রে রন্ধ্রে সর্বাঙ্গে রহস্য আর রহস্য। নারীর রহস্যময় কথা ধরতে না পারলেও নেতিয়ে যাওয়া তরতাজা ক্রোধ মন মুহূর্তে সতেজ হয়ে এলো। মেয়েটা কি ম্যাজিক জানে নাকি, ভাবে আদিল আগের ন্যায় সুরে আওড়ায়। খাবার এনেছেন? এবারেও মুগ্ধতা মাথা নাড়ালো। আদিল ফট করে মুগ্ধতাকে নিজ কোল থেকে উঠিয়ে যেখানে সে বসেছিল সেখানে বসায়। মুগ্ধতা ভ্রু কুঁচকে আদিলের পানে চায়। ইশারাতে ডাগর আঁখিতে প্রশ্ন শুধায়, কোথায় যাচ্ছেন? আদিল চোখে আশ্বস্ত করে যে সে আসছে খানিক বাদে। কেউ বলবে এদের বৈবাহিক জীবন অতি স্বল্প। মিনিট সাতেক পর আদিল এলো, সঙ্গে তার হাতে বড় ট্রে, যার মধ্যে পরিপাটিভাবে কাঁচের বাটি কাঁচের প্লেট সাজানো। এগিয়ে এসে টেবিলটিতে রেখে মুগ্ধতার পাশের চেয়ারে ধপাস করে বসে। একটা একটা করে ঢেকে রাখা বাটিগুলো খোলে, দেখে সরিষা ইলিশ, মুরগির রোস্ট, চিংড়ি মাছ ভুনা, 5 রকমের ভাজা। প্লেটে সাজানো ভাতে আদিল চামিচ দিয়ে এক পিস সরিষা ইলিশ ঝোল প্লেটে নেয়। গ্লাসে থাকা পানি দিয়ে হাত ধৌত করেও। আদিল মাছের পিসটাকে কাঁটা মুক্ত করে ভাত মেখে মুগ্ধতার মুখ পানে ধরে। ভাত মুখে নেয় না মুগ্ধতা, সে আওড়ায়, ভাত খেলে তো এতগুলো নাচস শেষ করতে পারবো না আদিল। কণ্ঠে দুঃখী দুঃখী ভাব, অচঞ্চল চোখ, মলিন মুখ। আদিল গম্ভীরতার সাথে কথা বলতে চেয়েও পারে না। শীতলতা স্বরে বলে, আপনাকে আর নাচস খেতে হবে না, আপনার শাস্তি মওকুফ। বলেই মুগ্ধতার মুখে ভাত পুড়ে দেয়। মুগ্ধতা এক শ্বাসে গলধকরণ করে, যেন কতদিন না খেয়ে। মুগ্ধতা ইশারা করে আদিলকেও খেতে। আদিল ফোঁস করে দীর্ঘ শ্বাস ত্যাগ করে আওড়ায়, আপনাকে খাইয়ে দিচ্ছি, আপনারও উচিত আমাকে খাইয়ে দেয়া। আদেশ।
চরম আবদার সংমিশ্রণ বাক্য। এই আদেশে লুকিয়ে থাকা বড্ড আবদার কি ফেলার জো আছে মুগ্ধতার? না, নেই। সেও হাত ধৌত করে আদিলকে বিনা বাক্যে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ করে হাত ধৌত করার পর আদিল ব্যঙ্গস্বরে মুগ্ধতাকে বলে, বিবাহিত মেয়েদের মতো মাথায় বড় ঘোমটা দিয়ে আপনি যদি ওড়না ব্যবহার করতেন, আমার ঠোঁট মুছতে টিস্যু নয় ওনার আঁচল ব্যবহার করা যেত। আপনি ওনাই ব্যবহার করেন না, সেখানে আঁচল তো বিলাসিতা। মুগ্ধতা আদিলের দিকে তাকায়, টিস্যু দিয়ে ওষ্ঠ মুছে মেঝেতে থাকা ময়লার ঝুড়িতে ফেলে, বেশ আয়েশ করে চেয়ারটাতে বসে। মুগ্ধতা থেকে পুনরায় নিজের কোলে বসায়। মুগ্ধতার হাত কম্পিত হয়, মুগ্ধতার একটু রাগও হয়। বারবার নিজের কোলে বসানোর কি আছে? হৃদযন্ত্র যে এত অনুভূতি নিতে পারছে না, রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছে। লোকটা কি বোঝে না? যদি শেষে হার্ট অ্যাটাক করে, ভাবে মুগ্ধতা। বেশ আয়েশি ভঙ্গিমায় আদিল মুগ্ধতাকে বলে, আদিল শাহওয়াতের ওয়াইফ আপনি, এত সহজে হার্ট অ্যাটাক করবেন না। বিচলিত হয় আদিলের এমন প্রতি উত্তরে। আদিল মুগ্ধতাকে নিজের বক্ষে চাপটে ধরে। শ্বাসকার্যে ব্যাঘাত ঘটে মুগ্ধতার। বারান্দায় খোলা আকাশের মাঝে টেবিলে বসে থেকেও বিন্দু বিন্দু সে ঘামছে। হিমালয়ের মতো ঠান্ডা বাতাস বারান্দার চারদিক দিয়ে বইছে। ছাদের রঙিন টপে লাগানো টগর, বেলি, গোলাপ, বকুল, রকমারি ফুল বাতাসের তালে দুলছে। টপে থাকা বকুলের কলাম গাছে হাওয়া বকুল বারান্দায় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে, চারিপাশ তারই সুগন্ধে মুখরিত চারিপাশ। গোলাপি হলুদ জাতের বাগান বিলাস গাছ বারান্দায় থাকায় যেন দ্বিগুণ সৌন্দর্য বেড়েছে। তার লতানো কাণ্ড পাতা বারান্দায় বেয়ে ছাদের উপরে উঠে গেছে। আদিল মুগ্ধতার চুলে হাত বুলিয়ে বলে, আপনি ভেবেছিলেন তাই না, সকালের এমন কাণ্ডের জন্য আপনাকে আমি খুব মারব? মুগ্ধতা ছোট করে ঢোক গিলে বলে। হুম। আদিল হাসে, ভয়ঙ্কর হাসি। মুখ হয়ে ওঠে তার রক্তিম, গর্জে বলে, পরপুরুষের জন্য আপনাকে আমি মারব? আপনি এটা কি করে ভাবলেন মুগ্ধতা? নিছক এটা আপনার বোকামি ভাবনা ছাড়া কিছু নয়। তবে আপনার মন গহীনে প্রশ্ন উতলাতে পারে, তবে কেন সেদিন সশব্দে মুগ্ধতা ছোট ঢোক গিলে পল্লব ফেলে। আদিল মুগ্ধতার ললাটে ওষ্ঠ ছুঁইয়ে পুনরায় বলতে শুরু করে, সেদিন আপনার গায়ে হাত তুলতে বাধ্য হই, কেননা আপনি একটা মেয়ের কণ্ঠনালীতে ছোড়া ধরেছিলেন। যে কোনো কিছু হয়ে যেতে পারত মেয়েটার, যার জন্য আপনাকে শাসন করি। কিন্তু আজ যেটাই আপনার ভুল নেই, সেটার শাস্তি আমি কেন আপনাকে দিব? শাস্তি আমি তাকে দিব যে আপনার আর আমার মাঝে ভেজাল সৃষ্টি করতে আসবে। নরনারী নগদিত তপ্ত শ্বাস শুধুমাত্র নিরিবিলি বারান্দাটিতে শোনা যাচ্ছে। অম্বরে আজ অর্ধচন্দ্র, চন্দ্রের দিক বেদিক ঝিকঝিক করছে লক্ষ কোটি নক্ষত্র। বেশ কিছুক্ষণ ধরে আদিল মুগ্ধতা নীরব দর্শকের মতো চুপ করে। সেই যে আদিল কথাগুলো বলে থামলো তারপর থেকে, তবে মুগ্ধতা চুপ করে থাকলেও হৃদযন্ত্রের ধপাস ধপাস শব্দ জানান দিচ্ছে বক্ষে নেটিয়ে থাকা মানবের প্রেমে সে পুনরায় পড়ে গেছে। হিংস্রতার জর্জরিত আদিল নামক মানবের মাঝে যে শিশু সুলভ একটা বাচ্চা মন আছে, মুগ্ধতা বিয়ের প্রথম রাতেই বেশ ভালোভাবেই বুঝেছিল। তবে মানব যে বড্ড একরোখা জেদি স্বভাবের, নিজের দুর্বলতা কারোর সামনে প্রকাশ করতে একদমই ইচ্ছুক নয়। না হলে কি আদিল নামক মানুষটা বিয়ের আগ মুহূর্তে কবুল বলার আগে মুগ্ধতাকে উদ্দেশ্য করে রাশভারী স্বরে বলে, আপনার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই মিস মুগ্ধতা, 5টা ছেলের সাথে সম্পর্ক থাকলেও না। তবে আজ কবুল বলার পর থেকে আপনার বর্তমান ভবিষ্যৎ জুড়ে শুধু আমি থাকবো, এই আদিল। তাই এনি চান্স আপনি কখনো আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, তবে সেদিন আমার থেকে খারাপ কেউ হবে না। বিয়ের আগ মুহূর্তে আদিলের এমন কথা শুনে কিছু সময়ের জন্য নির্বোধ হয়ে গিয়েছিল মুগ্ধতা। ভাষা যেন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। টু শব্দ বের হয়নি মুখ দিয়ে তার। প্রতি উত্তরে সেদিন মুগ্ধতা চোখের পল্লব বার কয়েক ফেলে। তথা আচ্ছা। রকমারি মিষ্টান্নই যেমন হরেক রকম স্বাদ, আদিলও ঠিক সেরকম। তার মাঝে নতুন নতুন কত রূপ, কখনো হিংস্র বাঘ, কখনো আদর্শ স্বামী, কখনো ছোট্ট 5 বছরের বাচ্চা শিশু। নিজেকে আজ সৌভাগ্যবতী মনে হচ্ছে মুগ্ধতার। প্রত্যেকটি মেয়ে চায় তার স্বামী তাকে বুঝুক। মুগ্ধতার বেলায়ও ব্যতিক্রম নয়। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর আদিল দীর্ঘশ্বাস নিগদিত করে, অতঃপর মৃদুস্বরে মুগ্ধতাকে বলে, কোনো পুরুষ তার গার্লফ্রেন্ডকে অন্য কারোর সাথে কল্পনা করতে পারে না, সেখানে 3 কবুলে বলে বিয়ে করা বউ আপনি আমার। অন্য পুরুষ আপনাকে ফুলের তোড়া রাস্তায় দেয়, তা সহ্য কি করে করি? আপনি সহ্য করতে পারতেন? সহ্য আসলেও কি করতে পারতো সে? যে মেয়ে কিনা নিজের ক্লাসমেটের কণ্ঠনালীতে পাবলিক প্লেসে ছোড়া ধরে,
সাধারণ একটি চিঠির জন্য সে কি আদৌ পারবে? একদম পারবে না। তেতো মুখ করে মুগ্ধতা শুধায়। করেই দেখুন, তারপর না হয় দেখা যাবে সহ্য করতে পারি কিনা। মৃদু হাসে আদিল, আদুরে স্বরে শুধায়। বেশ জানা আছে আমার আপনি পারবেন কিনা। মুগ্ধতা রেগে তোতলা স্বরে কিছু বলতে নিলে মুগ্ধতার ওষ্ঠে আঙ্গুল দিয়ে চুপ করালো আদিল। রাশভারী স্বরে বলে, এ নিয়ে আর কোনো কথা নয়, বেশ রাত হয়েছে, ঘুমাবেন এখন, চলুন। সকাল 8টা। ডাইনিং টেবিলে বসে খাচ্ছে মিহু, মুগ্ধতা, আদিল। আদিলের পাশে দাঁড়িয়ে সাথী তথা মিহু মুগ্ধতার মা। আদিলের কিছু লাগবে কিনা সে দাঁড়িয়ে থেকে দেখছে। আরিফ আহসান ব্যবসার কাছে চট্টগ্রাম গিয়েছে, ফিরবে 7 দিন পর। ডাইনিং টেবিলটি সাজানোই হরেক রকম খাবারে। চালের রুটি থেকে শুরু করে পরোটা, তন্দুর রুটি, সোলার ডাল, মুরগির মাংস, চিংড়ি ভুনা, ইলিশ মাছ ভুনা, সাদা ভাত, 5 রকম মিষ্টান্ন, ডিম সিদ্ধ, কমলার জুস, আপেলের জুস। মিহু মিষ্টি খাচ্ছে, আদিল 1 গ্লাস কমলার জুস খেলো। আর কিছু খাবে না প্রকাশ করতেই সাথী জোর করে আদিলের পাতে চালের রুটি, ছোলার ডাল, 4 পিস মুরগির মাংস দেয় আর আদেশের সুরে বলে, শুকিয়ে যাচ্ছে বাবা, এত কম খেলে চলে, বেশি বেশি খেতে হবে। এমন আদেশে আদিল আর কিছুই করার থাকে না, গম্ভীর মুখ করে খেতে শুরু করে। মুগ্ধতাও 1 গ্লাস জুস খেয়ে একটা ডিম সেদ্ধ হতে শুধু ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুম খায়। ডিমের সাদা অংশটি প্লেটে রেখে দেয়। আদিল তা দেখতে পেয়ে চোখ গরম করে তাকায় মুগ্ধতার দিকে। আদিলের চোখে মুগ্ধতার চোখ পড়তেই আদিল চোখে ইশারা করে বাকিটুকু খেতে। মুগ্ধতা তেতো মুখ করে সাদা অংশ গোগ্রাসে গিলে। ডিম খেতে দেখে মিহু দুষ্টমি স্বরে বলে, জীবনে যে মেয়ে ডিমের সাদা অংশ খায় না, আজ সে খাচ্ছে। এই দিনও দেখতে হচ্ছে আমায় মা। সাথী মৃদু হাসে, তবে গলায় রাগী ভাব এঁটে বলে, সকাল সকাল মেয়েটার সাথে না লাগলে হয় না মিহু। মিহুর ঠোঁটেও জবাব তৈরি, সোজা বলে ওঠে, সত্যি বলছি মা, একদম মিথ্যে নয়। আদিল ব্রো, তোমাকে পেয়ে দেখছি মুগ্ধতার বেশ উন্নতি হয়েছে। আদিল খাওয়া থামিয়ে মিহুর দিকে চায়। মেয়েটা মুগ্ধতার মতো লম্বা ফর্সা, চুল লম্বা নয়, ঘাড় অব্দি বলা চলে। কাল এ বাড়িতে আসার পর মিহুর সাথে দেখা হয় নাই, আজ দেখা। চঞ্চলে স্বভাবের মেয়েটা সবসময় ওষ্ঠে হাসি। আদিলও মিহুর সাথে তাল মিলিয়ে বলে, ডাউট আছে তোমার? মিহুর চোখে হেসে বলে, একদম নয়। আদিল ঘড়ি দেখে ব্যস্ত ভঙ্গিতে বলে, মিহু, মুগ্ধতা, চলুন, 1 ঘন্টা পর মিটিং আছে, লেট হয়ে গেছে অলরেডি। মিহু মুগ্ধতার সঙ্গে সঙ্গে বলে ওঠে। আচ্ছা। ড্রাইভিং করছে আদিল, তারই পাশে বসেছে মুগ্ধতা, পিছনের সিটে বসে মিহু। জানালার কাঁচ খোলা, বাতাস বইছে, সূর্যের রশ্মি জানালা ভেদ করে মুখে এসে পড়ছে। কয়েক পথ যেতেই যখনই মেইন রোডে এগোয় গাড়ি, ঠিক তখনই ট্রাফিক জ্যামে গাড়ি থামায় আদিল। 3 মিনিট অতিবাহিত হলো, তবুও জ্যাম কমলো না, বরঞ্চ বেড়ে গেল। রোদের রশ্মি, যানজটে রাগে বোম আদিল। চোখে তার অনল, যা দাউ দাউ করে জ্বলছে। পরিহিত সাদা শার্ট ঘেমে লেপ্টে একাকার, কপালের ঘামের অস্তিত্ব মিলছে। রাগে আদিল স্টিয়ারিং এর সশব্দে পাঞ্চ দেয়। আদিলের এমন ব্যবহারে মুগ্ধতা মিহু ভীষণ ভাবে ঘাবড়ালো। হঠাৎ শীতল হয়ে এলো আদিলের চোখ জোড়া, পলকহীন দৃষ্টি বাহিরে নিবদ্ধ তার। 2.5 বছরের একটি বাচ্চা মেয়ে তার মায়ের আঁচল পেছন থেকে টানছে। বাচ্চা মেয়েটি পরনে গোলাপি রঙের ফ্রক, ছোট চুলে, মাথার মাঝখানে 2 ঝুঁটি। আইসক্রিম চকলেটের জন্য বাচ্চারা যেমন বায়না করে, ঠিক সেরকম ভাবে বাচ্চা মেয়েটি বায়না করছে। খানিক আগে বাচ্চাটি বায়না করে পথের ধারে হাওয়াই মিঠাই খাবে, কিন্তু মায়েরা কি কখনো শরীরের জন্য অস্বাস্থ্যকর খাবার কিনে দেয়? দেয় না, বরং বলে, বাচ্চা মেয়েটাকে তার মা এই কথাটাই বলল, তাতে বাচ্চা মেয়েটি মানতে নারাজ, সে এটাই খাবে। বাচ্চাদের স্বভাব সোজা পথে বায়না করে না পেলে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দেওয়া, মাঝে মধ্যে রাস্তায় বসা কিংবা রাস্তাতেই শুয়ে পড়া। বাচ্চা মেয়েটি যখন দেখলো তার বায়না পূরণ করছে না তার মা, বাঁকা পথ অবলম্বন করলো, অর্থাৎ বাচ্চাটি মেয়েটি ভ্যাঁ ভ্যাঁ করে চিৎকার করে কেঁদে দিল। এই একটা জিনিস মেয়েদের কঠোরতম মন গলিয়ে দিতে সক্ষম। সন্তানের কান্না কোনো মা জননী সইতে পারে না। তাই হলো, বাচ্চা মেয়েটির মা চোখের পানি মুছে দিয়ে হাওয়াই মিঠাই কিনে দিল। আদিলের আজ তার মায়ের সাথে কাটানো শৈশবের দুষ্টু মিষ্টি খুনসুটি দিনগুলোর কথা মনে পড়ে গেল। কতটা স্নিগ্ধ ছিল সেই দিনগুলো। বাড়ি থেকে একটু কোথাও মায়ের সাথে বের হলে, কোনো কিছু দেখে পছন্দ হলেই ঠিক এইভাবেই বাচ্চা মেয়েটির মতো বায়না করত। মায়ের আঁচল পেছন ধরে টানতো। শৈশব যেন আজ তরতাজা জীবন্ত তার চোখের সম্মুখে। এক ধ্যানে এখনো আদিল বাহিরে তাকিয়ে, নিষ্পলক দৃষ্টি তার। জ্যাম ছুটেছে, 2 মিনিট হলো। আদিলের পাশে জট বাঁধা গাড়ি, ওগুলো এখন নেই। রাস্তাটা এখন পরিষ্কার। মুগ্ধতার সন্দেহ দৃষ্টিতে আদিলকে আপাদমস্তক অবলোকন করলো। অতঃপর তার দৃষ্টি অনুসরণ করে জানালার বাইরে তাকালো।
দেখলো ছোট্ট একটা বাচ্চা মেয়ে তার মায়ের সাথে রিকশায় উঠেছে, হাতে তার সাদা রঙের হাওয়াই মিঠাই। মুগ্ধতা আদিলের দিকে সামান্য ঝুঁকে বলল, এখন আপনার দেরি হচ্ছে না? কর্ণকুহুরে কথাটি শ্রবণ হতে আদিলের সম্বিত ফিরল। ভ্রুকুচকে মুগ্ধতার দিকে তাকালো। দিক বেদিক না তাকিয়ে নিষ্পাপ কণ্ঠে বলল, জ্যাম রাস্তায়। মুগ্ধতার ছোট ললাট ঈষৎ কুচকালো, অক্ষিগোলক বের হওয়ার উপক্রম। চোখে ইশারা করে বলল চারদিকে তাকাতে। আদিল তাই করলো, বুঝলো জ্যাম ছুটেছে অনেক আগেই। প্রত্যুত্তরে আদিল কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। স্কুল গেটের সামনে গাড়ি থামালো আদিল। মিহু বের হয়ে আদিলকে বাই বলে গেটের ভেতরে ঢুকে গেছে। মুগ্ধতা বের হতে নিলে আদিল হাত টেনে ধরলো, গম্ভীরতার কণ্ঠে আওড়ালো, বের হতে বলেছি কি আপনাকে? আবার অনুমতি ছাড়া বের হচ্ছেন কোন সাহসে? মুগ্ধতা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আগের ন্যায় সিটে বসলো। তেতো স্বরে বলল, আমার তা জো আছে। আপনি তো মুখে ফেভিকল লাগিয়ে বসে আছেন কখন থেকে। ভেবেছি আজ মানত করেছেন কথা না বলার, তাই চলে যাচ্ছিলাম। আমার মুখে মুখে তর্ক? ওয়াও! সত্যি বললেও দোষী আমি। ওকে ওকে, আর কিছু বলবো না। কণ্ঠে মুগ্ধতার রাগ। হাতে পড়ে থাকা ঘড়ি আদিলকে জানান দিচ্ছে তাকে এখন যেতে হবে, সময় নেই। তাই আদিল আর কথা না বাড়ালো। জিন্সের পকেট হতে ওয়ালেট বের করে 1000 টাকার নোট মুগ্ধতার ডান হাতে গুজে দিয়ে শুধালো, আপনাকে আজ নিতে আসতে পারবো না, বেশ দেরি হবে আবার ফিরতে। গাড়ি ভাড়া এটা আপনার আর মিহুর। স্কুল ছুটি হলেই নিজ দায়িত্বে দুজন বাড়িতে ফিরবেন, কোথাও ঘোরাফেরা করবেন না। মুগ্ধতা হাতে থাকা টাকার দিকে একবার তাকালো, আরেকবার আদিলের দিকে। মুগ্ধতা মিনমিন করে বলে ওঠে, এইটুকু পথ যেতে 1000 টাকা লাগে না। এছাড়াও আমার কাছে ছিল গাড়ি ভাড়ার টাকা। পরবর্তী সময়ে কাজে লাগবে, রেখে দিন। এখন স্কুলের ভেতরে যান। গাড়ি থেকে মুগ্ধতা নামতে নিলে আদিল চেঁচিয়ে বলল, ওয়েট, থামুন। ঘাড় ঘুরিয়ে আদিলের দিকে তাকালো মুগ্ধতা। একটু আগে কত তাড়াহুড়ো করছিল মশাই, মিটিং আছে বলে, আর এখন নিজে দাঁড়িয়ে থেকে টাইম ওয়েস্ট করছে। রাগত স্বরে মুগ্ধতা বলল, কি? আদিল হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে ফট করে মাঝ রাস্তাতেই মুগ্ধতাকে জাপটে ধরলো। মুগ্ধতা হতবিহ্বল। মুহূর্তে টকবগিয়ে ধপাস ধপাস করে হৃদযন্ত্র লাফাতে শুরু করলো। কয়েক সেকেন্ড পর আদিল বাঁধন আলগা করে মুগ্ধতার ললাটে আলতো করে ওষ্ঠ ছোয়ালো। চমৎকার হেসে মুগ্ধতার গালের সাথে নিজের গাল ঘর্ষণ করলো। আদিলের খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে একটু খোঁচা লাগলো গালে, তবুও মুগ্ধতা কিছু বলল না। আহাম্মকের মতো আদিলের মুখ মানে চেয়ে রইল। চমৎকার সেই হাসি। আদিল ঝলসানো হাসি ওষ্ঠে রেখে বলল, এবার যেতে পারেন। রহস্যময় এই যুবক উঠাট কি করে বসে, ভাবে মুগ্ধতা। দিক বেদিক তাকিয়ে দেখে কেউ এসব দেখেছে কিনা। না, কেউ দেখেনি। ফোঁস করে নিঃশ্বাস ফেললো এবং আওড়ালো, ভাগ্যিস কেউ দেখেনি। চতুর্থ অ্যালকোহলের বোতল ফিনিশ করে পঞ্চম বোতলে হাত তুলে নিল আগন্তুক। তার সামনাসামনি ভয়ে জবথুবু হয়ে দাঁড়িয়ে এক যুবক, হাতে তার মোটা করে পেঁচানো সাদা ব্যান্ডেজ। প্রতিবারের মতো সে আজও বাজে ভাবে ঘামছে। হাতের উল্টো পিঠ দিয়ে মোছার পরও ঘাম এসে জড়ো হচ্ছে তার ললাটে। আগন্তুক অ্যালকোহলের চিপি খুলে এক নিঃশ্বাসে অর্ধেকটা অ্যালকোহল শেষ করলো। সশব্দে অ্যালকোহলের বোতলটি টেবিলে রাখলো, তারপর বেশ কয়েকবার নিঃশ্বাস ফেললো, এমনভাবে যেন তার শ্বাসকষ্টজনিত কোনো রোগ। মিনিট কয়েক পর ক্রোধান্বিত স্বরে আগন্তুক সামনে থাকা ব্যক্তিটিকে উদ্দেশ্য করে শুধালো, কয়টা ছেলে হাতে পড়েছে তোমার ঋদ্দিক? ঋদ্দিক এক বাক্যে তোতলা স্বরে বলল, 3টে স্যার। লহমায় মুখ শক্ত হয়ে এলো আগন্তুকের। হাতের মুঠি শক্ততার গর্জন করে বলল, তৃতীয়ার শাখাওয়াতের লোক হয়ে আদিলের হাতে মার খেয়ে এলি? ছি ছি ছি, তুমি আমার মান সম্মান সব শেষ করলে ঋদ্দিক। সরি স্যার। এতে কি তৃতীয়ার দমে গেল? ঋদ্দিক বোধগম্য করে উঠতে পারল না। যার রাগ এই মানুষটার, দয়ামায়া তার ডিকশনারিতে নেই। এতদিন বেশ বুঝেছে, কখন যেন ভাঙা গাছের মতো তাকে মেরে গুড়িয়ে দেয়। ঋদ্দিকের ভাবনাকে সত্যি করে তৃতীয়া তেড়ে এলো। অ্যালকোহলের বোতল নিজের শরীরে আঘাত করে দুখণ্ড করলো। এক খণ্ড হাতে শক্ত করে আঁকড়ে ধরে, আরেক খণ্ড ফ্লোরে। ভয়ে তটস্থ ঋদ্দিক। সরি স্যার বারবার আওড়ানোর পরও ভ্রুক্ষেপ নেই তৃতীয়াত নামক ব্যক্তিটির। সে যেন জলযন্ত্র কোপানল, রক্ত লাল চোখ। আজ যে ঋদ্দিকের নিস্তার নেই। রক্ত চুইয়ে পড়া এক হাত দিয়ে ঋদ্দিকের গলা চেপে ধরল শক্ত করে তৃতীয়াত। আহাজারি করেও লাভের লাভ কিচ্ছু হচ্ছে না। এতে গলার বাঁধন যেন আরো শক্ত হচ্ছে। যখনই কাচের খণ্ডটি ঋদ্দিকের বুকে গাঁথতে উদ্যত হবে, তখনই মিষ্টি স্বর ভেসে এলো বাতাসের গতিতে, পুনরায় খুন করছেন আপনি তৃতীয়া। হাত ফসকে কাচের খণ্ডটি নিচে পড়ে গেল। তীর তীর করে ঘামতে শুরু করলো তৃতীয়াত। ঘাড় ঘুরিয়ে চোখে হেসে অস্ফুট স্বরে বলে উঠল,
সন্ধ্যা মালতী। ঘেমে জুবুধুবু মুগ্ধতা, পরনে আসমানি রঙের ফ্রক, ঘেমে লেপটে ঘর্মাক্ত মুখশ্রী, হাতে ললাট বেয়ে চুয়ে চুয়ে তা ঝরছে। ডাগর হরিণী অক্ষি যুগল খানিক ক্লান্ত, মোহনীয় দৃষ্টিতে তা অবলোকন করছে তৃতীয়াত। কি অসাধারণই না লাগছে তার সন্ধ্যা মালতীকে। সূর্যের কিরণে ত্বক কালচে আকার ধারণ করার পরও যেন সৌন্দর্য দ্বিগুণ হারে বেড়ে গেছে। সচরাচর বেশিরভাগ ব্যক্তি সবচাইতে প্রাধান্য দেয় যুবতীর রূপকে, তবে তৃতীয়া তা দিচ্ছে না তার সন্ধ্যা মালতীর রূপকে। তার সন্ধ্যা মালতী যেমনই হোক, কালো কিংবা শ্যামলা, ভীষণ রকম ভালোবাসে তার সন্ধ্যা মালতীকে। সৌন্দর্য হচ্ছে সাময়িক, এখন আছে তো এখনই নেই, গুঞ্জা স্থায়ী। আবহমান তা ললিত হয় ব্যক্তির বক্ষের মাঝে। রূপের বশীভূত হয়ে কার সঙ্গে ঘর বাঁধলে সেটা হচ্ছে নিতান্ত বোকামি, কেননা রূপ ক্ষণস্থায়ী, যার একদিন বিলীন ঘটবেই, আজ না হলেও কাল। এটি হলো প্রকৃতির নিয়ম। আজ পর্যন্ত কেউ এই নিয়ম খণ্ডাতে পারেনি। ঋদ্দিককে ছিটকে দূরে সরিয়ে দিল তৃতীয়াত। সঙ্গে সঙ্গে খুক খুক করে কাশতে লাগলো ঋদ্দিক, যেন এই মানব যক্ষায় আক্রান্ত। ঋদ্দিক সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলো, এই ভেবে যে আজ অল্পের জন্য বেঁচে গেল। তৃতীয়াতের চোখ মুখ আগের তুলনায় বেশ শান্ত হয়ে এলো। একটু আগে কোপানলে বশীভূত হয়েছিল এই মানবটি, কেউ বলবে না। বড় বড় পা ফেলে এগিয়ে এলো তার সন্ধ্যা মালতীর নিকটে, ওষ্ঠে গাঢ় হাসি ফুটিয়ে পাগলামো স্বরে শুধালো, তুমি এসেছো আমার নিকটে সন্ধ্যা মালতী, আমি আর এসব খুন খারাপি করবো না, সত্যি বলছি। প্রতি উত্তর এলো না তার সন্ধ্যা মালতী। নিরুত্তর দেখে তৃতীয়া দুঃখে স্বরে বলল, ভুল হয়েছে সন্ধ্যা মালতী, এবারের মতো মাফ করে দাও, প্রমিস আর করব না। আহাম্মকের মতো তৃতীয়াতের কাণ্ড দেখছে ঋদ্দিক। চুপ করে থাকা ছাড়া তার কোনো উপায় নেই। কিছু বলতে নিলে নির্ঘাত আজ মারা পড়বে ভেবে সে নীরব দর্শকের মতো দেখতে লাগলো তার স্যারের কার্যকলাপ। এবারও মুগ্ধতার থেকে কোনো জবাব এলো না। ছটফট করতে শুরু করলো তৃতীয়াত। মুগ্ধতার এমন চুপ থাকা যেন তাকে ধুকে ধুকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিচ্ছে। আর সহ্য করতে পারছে না এই বিরহ দহন। আগ বাড়িয়ে মুগ্ধতাকে হাত দিয়ে ছুতে নিলে মুগ্ধতার লহমায় অদৃশ্য হয়ে যায়। এবার বোধহয় তৃতীয়াত পাগল প্রায়, চেঁচিয়ে বর্জ্য স্বরে আওড়াতে শুরু করে, এবারও হ্যালোসিনেশন হলো আমার, তুমি আমার শুধু সন্ধ্যা মালতী, সব তছনছ করব, শেষ করব, মেরে ফেলবো, কাউকে ছাড়বো না। অতঃপর বাচ্চাদের মতো কাঁদতে লাগলো তৃতীয়াত। কান্নাসিক্ত স্বরে বাচ্চাদের মতো করে মুগ্ধতাকে উদ্দেশ্য করে বলে উঠল, তবুও তুমি আমার নও, তারপরও কেন তোমার জন্য এত কষ্ট হয় কেন আমার? এলাহি আয়োজন চলছে আজ মুগ্ধতার বাড়িতে, যেন বিয়ের আমেজে মৌ মৌ করছে। সাথে একটি করে আইটেম রেঁধে এনে খাবার টেবিলে রাখছে। পুরো টেবিল খাবারে ভরপুর, প্রায় মিষ্টান্ন হতে শুরু করে হরেক রকম তরকারি, মাছ, ডাল, মাংস, পোলাও, বিরিয়ানি, সালাদ। ক্লান্ত শরীরে লিভিং রুমে ঢুকলো মুগ্ধতা। মিহু স্কুল ছুটি হওয়ার 1 ঘন্টা পর বাড়িতে ফিরল। কাউসে বসে দুজন জুড়তে লাগলো। বড় বড় নিঃশ্বাস নির্গত করছে দুজনে। মুগ্ধতা ক্লান্ত স্বরে মিহুকে বলে উঠল, কাজ আর চলছে না মিহু, কি করে এখন রুমে যাই? মিহু দুঃখী দুঃখী স্বরে বলল, আমার চলছে নাকি? তোর জন্য সব হয়েছে, এখন তুই আমায় কোলে করে রুমে দিয়ে আসবি। মুগ্ধতা মুখ বাঁকালো, কটমট স্বরে বলল, কোটা দিচ্ছিস আসতে না আসতেই? কোনো খোটা নয়, সত্য বলেছি। তাছাড়া কথাটি পুরোপুরি সম্পূর্ণ করার আগেই সাথে মিহু মুগ্ধতার কানের লতি টেনে ধরল। মুহূর্তে দুজনে চেঁচিয়ে বলে উঠল, প্লিজ কান ছাড়ো মা, ছিঁড়ে যাবে। সাথী তথা মা ভাবহীন উত্তর দিল, যা। মিহু টেরা চোখ করে বলল, পরে কিন্তু মেয়েকে বিয়ে দিতে ছেলে পাবে না। অক্ষিযুগল বড় হয়ে এলো সাথীর। করার স্বরে বলল, তবে রে। খিলখিল করে হেসে উঠল মুগ্ধতা। মিহু এক দৌড়ে 7 সিঁড়ি অতিক্রম করলো দুজন। মিহু সিঁড়ি পেঁচিয়ে ধরে চিৎকার করে বলল, সত্যি বলেছি মা। দুপুরের দিকে আদিল বাড়িতে ফিরল। প্রচন্ড রকমের ক্লান্ত চোখ মুখ, ললাটে ক্ষুদ্র ঘাম। লিভিং রুম কোলাহল মুক্ত, কেউ নেই। দুপুরের খাবার খেয়ে যার যার মতো ঘুমিয়ে গেছে। আদিল সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। 2 রুম পেরোলেই মুগ্ধতার রুম। এগিয়ে এলো আদিল মুগ্ধতার রুমের সামনে। দরজাটি ভেতর থেকে বন্ধ। ভ্রু কুঁচকে এলো আদিলের। একটু খটকা লাগলো। সচরাচর একা ঘরে থাকলে দরজা বন্ধ রাখে না মুগ্ধতা। তবে চিন্তাকে মনে লালন করে 2বার দরজায় করাঘাত করলো সে। না, কোনো রেসপন্স এলো না। বন্ধ ঘর থেকে এবার চটে গেল আদিল। 3য়বার দরজায় করাঘাত করতে নিলে ধরফড়িয়ে মুগ্ধতা দরজা খোলে। আদিলকে এক টানে ঘরে এনে দরজা লাগিয়ে দিল বিকট শব্দে। মুগ্ধতা আদিলকে বিছানায় বসিয়ে ফ্যানের সুইচ অন করে। আদিলের পাশে বসলো। আদিলের চোখ ছানা ভরা। নীল রঙের 3 পিস অদ্দে মুগ্ধতার গায়ে। পরনের বিশাল আকারের নীল একটা ওড়না সামলাচ্ছে একটু পরপর। আদিলের ভাবনাকে ছেদ ঘটিয়ে মুগ্ধতা তার ওড়না আঁচল দিয়ে অতি যত্নে ললাটের ঘাম মুছে দিতে লাগে।
আদিল হতবিহ্বল, নির্বাক। মুগ্ধতা আদিলকে চমকিয়ে আদিলের ওষ্ঠে বেশ গাঢ় করে অধর ছোঁয়ালো এবং আদুরে স্বরে শুধালো। আপনি এত হট কেন আদিল? মাঝে মধ্যে আপনাকে খেয়ে ফেলতে ইচ্ছে করে, ট্রাস্ট মি। কি সর্বনাশিনী কথাবার্তা মুগ্ধতার! আদিল রীতিমতো হিমশিম খেল মুগ্ধতার অমন অদ্ভুত বলিতে। লাজুকতায় ঠাসা মুগ্ধতার কোমল প্রাণ। স্বেচ্ছায় এই অবধি নিজ থেকে একটা চুমো খায়নি, আজকে এই মেয়েটাকে হট বলছে। শুধু বলাতে থেমে নেই মুগ্ধতা, রীতিমতো অধরে অধর ছোঁয়াচ্ছে। কি সাংঘাতিক! আদিলের নির্নিমেষ দৃষ্টি। মুগ্ধতার মুখ পানে লাজ লজ্জার ছিটে ফোঁটা নেই মুগ্ধতার মুখ পানে, বরং অধরে লেগে আছে যুবকের বক্ষ কম্পিত করার মতো মাধুর্যময় হাসি। আদিল যেন হিমায়িত জ্ঞান হারিয়ে ফেললো, একটানে মুগ্ধতাকে নিজের বক্ষে এনে ফেললো, লহমায় পিষে ফেললো মুগ্ধতা বক্ষের মধ্যখানি। মুগ্ধতা নিশ্চুপ, নির্বাক। আদিলের বক্ষে মুগ্ধতা মুখ গুজে কম্পিত হৃৎপিণ্ডের ধুকধুক আওয়াজ শুনছে। আদিল ধীর ভঙ্গিমায় মুগ্ধতার গলদেশে অধর ছোঁয়ালো, অতঃপর মুগ্ধতার চুলে 5 আঙ্গুল নিমজ্জিত করে অভিযোগের সুরে শুধালো। ফ্লার্ট করার চেষ্টা করছেন নিজের স্বামীর সাথে মুগ্ধতা? এক বাক্যে প্রতিউত্তর দিল মুগ্ধতা। মোটেও না। তবে? প্রশংসা। দ্বিধাহীন উত্তর মুগ্ধতার। আদিল তার বাঁ ভ্রু কিঞ্চিত কুচকাল এবং টেরা চোখ করে বলল, এই অবধি নিজ দায়িত্বে একটা চুমু খেলেন না, অথচ আজ হট বলছেন, চুমু খাচ্ছেন, ব্যাপার কি? এসব কে শিখিয়েছে আপনাকে মুগ্ধতা? মুগ্ধতা মুখ বাঁকালো এবং তেতো মুখ করে বলল, কে শেখাবে? কেউ শেখায়নি। এসব কাউকে শেখাতে হয় নাকি? আদিল রাশভারী কণ্ঠে বলে উঠল, নিজে থেকে করেছেন, কেউ শেখায়নি তো? মুগ্ধতা আঁখি যুগল ঝাঁপটিয়ে বলল, হ্যাঁ, নিজে থেকে করেছি, কেউ শেখায়নি। ধরাম করে মুগ্ধতার চুল খামচে ধরল আদিল। চোখ খিচে এলো মুগ্ধতার শক্ত করে চুল ধরার কারণে। আদিল মুগ্ধতার অতি সনিকটে এসে মুগ্ধতার অধরে মত্ত হলো। থরথর করে কাঁপতে লাগলো মুগ্ধতা। চোখ খিচে আদিলের শার্ট খামচে ধরলো। তীব্রভাবে আদিলের ওষ্ঠধায় মুগ্ধতার ওষ্ঠদায়ের ভাঁজে অতলে ডুবতে লাগলো দুজনা। বেশ খানিক পর আদিল মুগ্ধতার অধর ছাড়লো। মুগ্ধতার ললাটে ললাট ঠেকিয়ে ভারী রাশে বলল, এবার থেকে এইভাবে চুমু খাবেন, বেশ সময় নিয়ে। আমি মাইন্ড করবো না, যতই হোক ও তো আমারই। দ্রুত বেগে মুগ্ধতার শ্বাস প্রশ্বাস নির্গত করলো, অতঃপর কটমট কণ্ঠে বলল, অসভ্য লোক। আদিল রাগলো না, বরং দুষ্টুমি স্বরে আওড়ালো, সভ্য হলেও আমি আপনার অসভ্য হলেও। আন্ডারস্ট্যান্ড মিসেস আদিল? কি যুক্তি, কি যুক্তি! তবুও মুগ্ধতা মচকালো না। রাগকে শীর্ষে রেখে সে বলল, লজ্জা শরম যদি দোকানে কিনতে পাওয়া যেত, আপনার জন্য হলেও অবশ্যই আমি 1 প্লেট লজ্জা শরম কিনে আনতাম। আদিল কথার তালে বলে উঠল, তবে কিন্তু পরে আপনাকে বেশ সাফার পোহাতে হবে। মিনিট দুয়েক লাগলো মুগ্ধতার বুঝতে কথাটির মানে। যখন বুঝলো ঠিক তখন রাগত কণ্ঠে আওড়ালো, নির্লজ্জ লোক কোথাকার! ছি ছি ছি, কথার কে শ্রী! হাত পাখা দিয়ে আদিলকে বাতাস করছে মুগ্ধতা, আর আদিল বসে খাচ্ছে। আদিলের পাশ ঘেঁষে দাঁড়িয়ে বাতাস করছে মুগ্ধতা। চোখে মুখে তার রাজ্যের খুশি, যেন বড় কিছু হাসিল করে ফেলেছে। মুগ্ধতার এহেন আচরণে বেশ রাগ হয় আদিলের। গরমে মুগ্ধতার চিবুক নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে, তবুও বৈদ্যুতিক পাখা ছাড়ছে না। তালপাতার পাখায় বাতাস করছে সে। মুগ্ধতার ভাবসাব অবলম্বন করে ক্রোধ বর্ষণে বলে উঠল আদিল, কি করছেন এসব মুগ্ধতা? মুগ্ধতার চোখ পাকিয়ে বলল, দেখতেই তো পারছেন কি করছি। টেরা জবাব পছন্দ হলো না হয়তো আদিলের। মাঝপথে খাবার খাওয়া থামিয়ে মুগ্ধতার দিকে তাকালো সে। জাগ্রত হওয়ার রাগ নিয়ে মুগ্ধতাকে ঝাড়তে ইচ্ছে করলো আদিলের। তবে শেষে আদিল বেঁকে বসলো মুগ্ধতার প্রাণোচ্ছল হাসিতে। তাই পুনরায় খেতে আরম্ভ করলো আদিল। খাওয়া শেষ করে হাত ধৌত করলো, অতঃপর টিস্যু পেপার হাতে নিলে খাবার টেবিল থেকে মুগ্ধতা চেঁচিয়ে বলে উঠল, এই না, একদম না। আদিল গম্ভীর স্বরে শুধালো, কি না? একদম না। প্রতিউত্তর মুগ্ধতা না দিয়ে দৌড়ে আদিলের নিকট এসে ধপ করে দাঁড়ালো এবং পা দুটো উঁচু করে আদিলের সমান হওয়ার চেষ্টা করলো। আদিলের ললাট ঈষৎ কুঁচকাল। মুগ্ধতা সফল হলো। অতঃপর পা উঁচু করেই মুগ্ধতা তার ওড়না আঁচল দিয়ে যত্ন সহকারে আদিলের ঠোঁট ছোঁয়ালো এবং উন্মাদ কণ্ঠে শুধালো, আপনি আমার ওড়নার আঁচলে ঠোঁট মুছবেন, মুখ মুছবেন, ললাট মুছবেন, প্রয়োজন হলে নাক মুছবেন, তবুও এখন থেকে টিস্যু ইউজ করবেন না। আমার হিংসা হয় আদিল, ভীষণ রকম হিংসা। মনে হয় সব জ্বালিয়ে দিই, পুড়িয়ে ছাই করে দিই। সম্মোহনী দৃষ্টি মুগ্ধতার। না চাইতেও বেশ বাজে ভাবে আদিল সম্মোহিত হচ্ছে। এই দৃষ্টি অগ্রাহ্য করা যেন বেশ দায় তার পক্ষে।
যথাসাধ্য চেষ্টায় নিজেকে নিয়ন্ত্রণ করলো সে। মুগ্ধতার দুবাহু ধরে টেনে টেনে দাঁড় করালো নিজ সম্মুখে। দুজনের মাঝে মাত্র কিঞ্চিত দূরত্ব। নতজানু হয়ে আছে মুগ্ধতা। আদিল মুগ্ধতার চিবুক ছুঁয়ে খানিকটা নতমুখ সোজা করলো এবং আহ্লাদি কণ্ঠে আওড়ালো, কি হয়েছে আপনার মুগ্ধতা? দুপুর থেকে কি রকম অদ্ভুত ব্যবহার করছেন? উত্তর দিল না মুগ্ধতা আজ। সাথে সাথেই বেশ কিছু সময় অতিবাহিত হলো তার বড় বড় ঢোক আর দ্রুত শ্বাস নির্গত করতেই। খানিকক্ষণ পর কাঠিন্য মুখ করে আদিলের দিকে তাকালো সে। ও জিজ্ঞাসা সুরে আদিলকে বলে উঠল, মেয়েটি কে ছিল আদিল? কাল কেন এত রাতে মেয়েটি আপনাকে কল দেয়? আপনি বা কেন তার সাথে কথা বলেছেন? ললাটে ভাঁজ পড়ল ঈষৎ আদিলের। তীর্যক নয়নে তাকালো সে মুগ্ধতার মুখ পানে। কর্কশ স্বরে সে শুধালো, ওয়াও, অন্যের কথা লুকিয়ে শুনছে? আপনার মধ্যে অমন কুৎসিত গুণ আছে, এই কাণ্ড না ঘটলে জানাই হতো না মুগ্ধতা। তেজস্বী স্বরে মুগ্ধতা আওড়ালো, আমার মাঝে কি কম গুণ আছে সেটা আপনি পরেও গবেষণা করার সময় পাবেন। আপাতত আমি যা বলেছি তার উত্তর দিয়ে আমায় সন্তুষ্ট করুন। কে ছিল মেয়েটি? ভাবহীন জবাব আদিলের। যদি না বলি? মুগ্ধতা আরক্ত দৃষ্টি নিক্ষেপ করে আদিলের পানে এবং তেড়ে এসে আদিলের শার্টের কলার দুহাতে খামচে ধরে কঠোর রাগত স্বরে আওড়ালো, অবলা মেয়ে নই আমি যে সব কিছু মুখ বুঝে সহ্য করব। আমার অগোচরে যদি কোনো কিছু করে থাকেন তবে আমার থেকে আপনার নিস্তার নেই। ওই মেয়েকে খুন করব আমি, এরপর আপনাকে। বিনিময়ে হাসলো আদিল। পর মুহূর্তে আদিল এক ঝটকায় মুগ্ধতার হাত কলার থেকে সরালো। এরপর আদিল 3 কদম পিছিয়ে ফট করে মুগ্ধতার কণ্ঠনালী শক্ত করে টিপে ধরলো এবং হুঙ্কারের স্বরে আদিল আওড়ালো, বড্ড বেড়ে গেছেন আপনি এই মুগ্ধতা। আদিল শাখওয়াতকে খুন করার হুমকি দিচ্ছেন। আদিলের অমন কার্যে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো মুগ্ধতার। আদিলের হাত ছাড়ানোর চেষ্টা করেও সে পুরোপুরি ব্যর্থ হলো। কাল রাতে মুগ্ধতা আদিল ঘুমাবারই পরপরই আদিলের ফোনটির শব্দ করে বেজে ওঠে। আদিল এখন গভীর তন্দ্রাচ্ছন্ন। মুগ্ধতার কাঁচা ঘুম হওয়ায় ফোনের শব্দে ঘুম ভেঙে যায়। শব্দের উৎপত্তির হদিস করতে বিছানা থেকে নেমে দাঁড়ায়ও টি টেবিলে পড়ে আছে আদিলের ওয়ালেট, মুঠোফোন। ঈষৎ নিচু হয়ে ফোনটি হাতে নিতে কলটি কেটে যায়। মুখ তেতো করে ফোনটি যথাস্থানে রাখতে নিলে পুনরায় শব্দ করে বেজে ওঠে। চোখ কষলে ফোনের দিকে দৃষ্টি স্থাপন করে মুগ্ধতা। দেখে দেশের বাইরের নাম্বার, ভাসছে নাম শিমলা। নামটি দেখে 3 ভাঁজ এসে জড়ো হয় মুগ্ধতার ছোট্ট ললাটে। রাত 1:10। এত রাতে মেয়ের নাম্বার থেকে কল। শতবার ভেবেও রাতে ফোন করার কারণ খুঁজে পায় না মুগ্ধতা। অতপর কল ধরবে কিনা ধরবে না দ্বিধাদ্বন্দ্বে এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় কলটি ধরবে না সে, যতই হোক তার স্বামীর ফোন। না বলে কারো ফোন ধরা, ফোন তল্লাশি করা খুব বাজে ব্যাপার। কারো কোনো কিছু না বলে ধরা উচিত নয় অনুমতি ব্যতীত। তাই মুগ্ধতা ফোনটা রাখতে নিলে কোথা হতে আদিল এসে ছো মেরে ফোনটি কেড়ে নেয়। শান্ত স্বরে আদিল শুধায়, রাত অনেক হয়েছে মুগ্ধতা, ভদ্রমের মতো শুয়ে পড়ুন। কথাটি বলে আদিল ফোনটি নিয়ে বারান্দায় চলে যায়। মুগ্ধতা বেশ গায়ে লাগে এতে। অল্প ঈর্ষা হয়। রুমে মুগ্ধতা ছাড়া কেউ নেই। আদিল চাইলে এখানে বসে কথা বলতে পারত, কিন্তু আদিল তা করেনি। না চাইলেও কর্ণকুহরের শ্রবণ হয়। হ্যাঁ শিম, বলো। শিমলা থেকে শিম? রাগ ভরে মুগ্ধতার মস্তিষ্কে তবলার মতো বাজতে থাকে। হ্যাঁ, শিম বলো? এই অবধি আদিল কখনো মুগ্ধতাকে আদরে নামে ডাকেনি। আর কোথাকার কোন মেয়েকে শিম বলছে? প্রথম অনুরক্ত অর্থাৎ প্রথম ভালোবাসা। হিংসা, বিভেদ, দৌর্য, তাণ্ডব এই শব্দ হতে তৈরি হয়। মুগ্ধতার বেলাতেও ব্যতিক্রম হয় না, তার ঈর্ষা হয় বহুগুণ। চোখ যুগলে এমন মুগ্ধতার অশ্রুকণার অস্তিত্বরা মিলছে, তবুও ভ্রুক্ষেপহীন আদিল। দিক বেদিক শূন্য কোটায় মুগ্ধতার। মৃত্যু যেন হাতছানি দিচ্ছে তাকে, বলছে আমি এসে গেছি তোমায় নিয়ে যেতে। নিভু নিভু দৃষ্টি যখন মুগ্ধতার, আদিল দ্রুত হাত ছড়িয়ে নেয়। লহমায় খুক খুক করে কেসে উঠল মুগ্ধতা। আদিল সম্ভিত ফিরে ফেল বুঝি। উদ্বিগ্ন হয়ে মুগ্ধতাকে ছুতে নিলে ছিটকে দূরে সরে আসে। হাতের তর্জনী আঙ্গুল আদিলের দিকে উঠিয়ে দুর্বল স্বরে আওড়ালো, ছোবেন নামায় যান আপনি। শিমলা নাম শিমের কাছে যান। বলেই দৌড়ে রুম ত্যাগ করলো মুগ্ধতা। আদিল সশব্দে দেয়ালে ঘুষি মেরে রাগান্বিত স্বরে বলল, মিহুকে জড়িয়ে ধরে তীর তীর করে কম্পিত হচ্ছে মুগ্ধতা। তার চোখে ভাসমান আদিলের কাণ্ডের নিষ্ঠুরতা। 2 মিনিট কাঁদছে, 5 মিনিট হেঁচকে দিচ্ছে। মিহুর চেষ্টা চলছে মুগ্ধতার কান্না থামানোর, তবে পেরে সে উঠছে না। হিতে বিপরীত হয়ে কান্না আরো বাড়ছে। এই হচ্ছে বাঙালি। বাঙালির অন্তর হচ্ছে ইমোশনালের টুইটুম্বুর। কোনো কিছুতে একটু সান্ত্বনা পেলে 1000 গুণে তা বাড়ে। মিহু মুগ্ধতার পিঠে হাত বুলিয়ে উদ্বিগ্ন স্বরে বলল,
কি হয়েছে তোর? মরা কান্না কাঁদছিস কেন বেহেন? কখন থেকে কেঁদেই যাচ্ছিস? কি হয়েছে বলবি তো ইয়ার? ঝগড়া লেগেছে কি আদিল ভাইয়ের সাথে? তোকে বকেছে? কিছু তো বল, এভাবে বোবা হয়ে আর থাকিস না। নিশ্চুপ মুগ্ধতা। কান্না থেমে গেল, মুগ্ধতার সমান তালে হেঁচকি থামছে না। মিহু অসহায় দৃষ্টিতে এবার মুগ্ধতার পানে চাইল। মেয়েটার কোনো প্রকার হেলদোল নেই। রাগ চড়ে বসলো মিহুর মাথায়। এত পক পক করছে, আর এই মেয়ের কোনো হেলদোল নেই তার কথার। জেদ নিয়ে মুগ্ধতার দুকান ঝাঁকালো, কটমট কণ্ঠে বলল, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি মুগ্ধতা। এবার মুগ্ধতার সম্ভিত ফিরল বোধ হয়। মুগ্ধতা বাধাগ্রস্ত স্বরে শুধালো, কিছু হয়নি, কি হবে? আমাকে এখন বিশ্বাস করতে হবে তোর এই মিথ্যা কথা? কার থেকে কথা লুকানোর চেষ্টা চালাচ্ছিস? আমার কাছে? সজল নেত্রে তাকালো মুগ্ধতা মিহুর পানে। এই মেয়েটা তার সুখ দুঃখের সবকিছুর সাক্ষী ও সঙ্গী, কোনো কিছুতে এই অবধি লুকায়নি। নির্দ্বিধায় তাকে সকল কিছু বলা যায়, চোখ বন্ধ করা অবস্থায়। তবে আজ আদিলের কাণ্ড মুগ্ধতা বলতে চাইল না। পরে দেখা যাবে এই নিয়ে বাড়িতে ভূমিকম্প তৈরি করে ফেলেছে মিহু, তাই কোনো ক্রমে জানতে দেওয়া যাবে না। মুগ্ধতা কৌশলে অবশিষ্ট চোখের পানি মুছে ওষ্ঠ প্রসারিত করে হাসলো ও ভাঙা স্বরে আওড়ালো, আদিলের সাথে একটু ঝগড়া লেগেছে বেহেন, উত্তেজিত হওয়ার কিছু নেই। বিশ্বাস হলো কি মিহুর মুগ্ধতা কথিত কথায়? কে জানে। মিহু সন্দেহপ্রবণ হয়ে বলল, সামান্য কারণে এভাবে কেউ কান্না করে? প্রেম ধরেছে ইয়ার, তুই বুঝবি না। প্রেমে পর তখন বুঝবি। পাঞ্চেটে মুখ করলো মিহু। মুগ্ধতার রসিকতামূলক বলি শুনে একটু আগেই এই মেয়ে কেঁদে কেঁদে সাগর বানিয়ে ফেলছিল চোখের জলে, আর এখন এই মেয়ে তার সাথে রসিকতা করছে ভেবে ওষ্ঠ বাঁকানোর মতো করে মিহু বলল, তোর সাথে কথায় আমি বোধহয় কখনো পারবো না রে। যা, দূর হ আমার রুম থেকে। মুগ্ধতা এক পাও নড়ল না, বরং ধরাম করে মিহুর বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করে আয়েশ করে বলল, আমার ঘুম পাচ্ছে মিহু, এখন আমি ঘুমাবো, লাইট অফ কর। মিহুর কথা বাড়ানোর প্রয়োজন মনে করলো না। প্রায় সময় মুগ্ধতা এমন করে, মুচকি হেসে ছোট্ট করে হুঁ বলে লাইটের সুইচ চেপে বন্ধ করে দরজা খানিকটা চাপিয়ে মিহু বের হয়ে এলো রুম থেকে। মিহুর অস্তিত্ব রুম থেকে বিলীন হতে চোখ মেলে মুগ্ধতা। চঞ্চল চোখের কার্নিশে অশ্রুরা দানা বাঁধে। মান সুরে আদিলকে উদ্দেশ্য করে অদ্ভুত সুরে শুধালো, আপনি খুব খারাপ আদিল, খুব খারাপ। বেলা 12:20। স্কুলের অফিস কক্ষের সামনে দাঁড়িয়ে মুগ্ধতা আদিল। প্রবেশপত্র সংগ্রহ করতে স্কুলে আসা আজ দুজনার। 3 দিন পর থেকে শুরু এসএসসি এক্সাম। যদিও আজ মুগ্ধতা আদিলের সঙ্গে স্কুলে আসতে চায়নি, তবুও আসতে হলো মিহুর জোরাজোরিতে। মিহু আজ তার মুগ্ধতার সাথে স্কুলে আসতে পারলো না, হঠাৎ করে অসুখ বাঁধিয়ে ফেলার ফলে। দূর থেকে এক ধ্যানে মুগ্ধতাকে দেখছে স্মৃতিয়াত। মেয়েটাকে একটিবার দেখার প্রায়শে ছুটে আসা স্কুলের দুয়ারে। সেই যে সকাল 9টা ধরে অপেক্ষা করছে, তার অপেক্ষার প্রহর অন্তিম ঘটল বুঝি 12:20। সবে মাত্রই মুগ্ধতার দেখা মিলল। চোখ মুখ খুশিতে মাখো মাখো স্মৃতিয়াতের। কতদিন পর সন্ধ্যা মালু থেকে দেখছে সে। তবে খুশিটা বেশিক্ষণ সীমাবদ্ধ রইল না স্মৃতিয়াতের, যখন দেখে মুগ্ধতার পাশে এসে আদিল এসে দাঁড়ালো। এই দৃশ্য দেখে হাতের মুঠ শক্ত হয়ে এলো স্মৃতিয়াতের। সঙ্গে সঙ্গে চোখ বুঝে এবার নিজের চোখও বেইমানি করলো স্মৃতিয়াতের। ভেসে উঠল সিসিটিভি ফুটেজের কালকের কয়েকটি মুহূর্ত। মুগ্ধতার কণ্ঠনালী শক্ত করে চেপে ধরেছে আদিল। ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করেও মুগ্ধতা ব্যর্থ হচ্ছে। খুব খুব করে কাশা চোখের কার্নিশে অশ্রুরা দানা বাঁধে মুগ্ধতার। আর সহ্য করতে পারল না স্মৃতিয়াত। এইভাবে আর কিছুক্ষণ চোখ বুজে থাকলে মৃত্যু যেন তার নির্ঘাত। চোখ মেলল স্মৃতিয়াত, বেশ কয়েকবার শ্বাস নির্গত করলো। এরপর বড় বড় কদম ফেলে গাড়িতে উঠে বসলো। মস্তিষ্ক বলছে, মারতে হবে তোকে স্মৃতিয়াত, আদিলকে। ও তোর সন্ধ্যা মালতীকে মেরে ফেলার চেষ্টা করেছে। অবলীলায় পড়ে থাকা রিভলভার ড্রাইভিং সিট থেকে হাতে তুলে নিল স্মৃতিয়াত। রিভলভারের নলে ললাটে আসা চুলগুলো পেছনে ঠেলে হাসলো স্মৃতিয়াত। রিভলভারটি ঋদ্দিকের দিকে ছুটতেই ধরে ফেলল ঋদ্দিক এবং স্মৃতিয়াত ভয়ঙ্কর স্বরে আওড়ালো, স্কুল গেট থেকে আদিল কখন বের হয় খেয়াল রাখো। ঋদ্দিক মাথা নাড়ল, অর্থাৎ ঠিক আছে। কিছুক্ষণ পর আদিল মুগ্ধতা বের হলো স্কুল থেকে, হাতে 2টো ফাইল। মুগ্ধতা নির্বাক হয়ে হাঁটছে, টু শব্দও করছে না। অনেকবার চেষ্টা করে আদিল মুগ্ধতার মুখ থেকে বুলি ফোটাতে পারে না। হঠাৎ করে ঋদ্দিক চেঁচিয়ে স্মৃতিয়াতকে বলল, স্যার স্যার, আদিল বের হয়েছে। তীর্যকভাবে ঋদ্দিকের দিকে তাকিয়ে স্মৃতিয়াত বলল, তোমাকে এখন থেকে কি সবকিছু বলে করাতে হবে ঋদ্দিক? বুঝে গেল ঋদ্দিক স্মৃতিয়াতের কথিত সংকেত। লহমায় রিভলভারের নল আদিলের দিকে তাক করলো ঋদ্দিক। ফিচেল হাসলো স্মৃতিয়াত, হুঙ্কার স্বরে আওড়ালো, গিয়ার চালাও ঋদ্দিক, হারিয়া মারো, খুন করো, বাঁচার অধিকার নেই আদিলের। সন্ধ্যা মালতীকে যারা কষ্ট দিবে তাদের কারো বাঁচার অধিকার নেই। রিভলভারের গ্রিয়ার চাপলো ঋত্বিক। নিশানা আদিলকে রিভলভারের গুলিতে রক্তাক্ত করে কঠিনতম মৃত্যু দেওয়া। তবে শেষ মুহূর্তে ঋত্বিকের নিশানা অসফল হলো।
মুগ্ধতার কার্যে হুট করে মুগ্ধতা আদিলকে এক ধাক্কায় রাস্তায় ফেলে দিল। এতে মুগ্ধতাও ছিটকে আদিলের এক হাত দূরে গিয়ে পড়ল। গুলিটি বিঁধল রাস্তার ধারের বিশাল জাম গাছটায়। আশ্চর্যের বিষয় স্মৃতিয়াত মুগ্ধতার কার্যকলাপে চূর্ণ পরিমাণ রাগত হলো না, বরং মুগ্ধতার এমন কার্যে চমৎকার হাসল। পিচঢালা রাস্তায় দরুন মুগ্ধতার হাত পায়ের করুণ দশা, হাত পা ছিলে গল গল করে রক্ত বের হচ্ছে, ব্যথায় চোখ মুখ ঈষৎ কুঁচকেছে। নিজের শরীরের ব্যথাকে পরোয়া না করে আদিলের দিকে সজল নেত্রে তাকালো। দেখলো আদিল তীক্ষ্ণ দৃষ্টি জাম গাছটার দিকে তাকিয়ে। জাম গাছের পর্ব মধ্যে বেশ আয়েশ করে বুলেট বেঁধে বেশ বোধগম্য আদিলের গুলিটি তাকে নিশানা করে ছোড়া হয়েছে। পরক্ষণে আদিল মুগ্ধতার পানে চাইল। মেয়েটা তারই দিকে সজল নেত্রে চেয়ে দীর্ঘশ্বাস নির্গত করে 60 ইঞ্চে ভরা ধুলো মাটি ঝেড়ে রাস্তা থেকে উঠে দাঁড়ালো আদিল। মুগ্ধতার দিকে এগিয়ে এসে কিঞ্চিত ঝুঁকে ডান হাত এগিয়ে দিল। মুগ্ধতার কোনো সারা শব্দ নেই, সে নিশ্চুপ ঠায় রাস্তায় বসে। আদিল বলল, ব্লিডিং হচ্ছে আপনার হাতে, ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করতে হবে। হাত ধরুন এবং উঠে আসুন। কথাটি মুগ্ধতার শ্রবণ হতে আদিলের হাত নিজের মুঠোয় খপ করে পড়ল। অতঃপর আদিল মুগ্ধতার হাত টান দিতে নিলে তাদের সামনে সশব্দ করে একটি গাড়ি এসে থামলো। ভ্রুজোড়া কুঁচকে সেথায় তাকালো আদিল মুগ্ধতা। গাড়িটির জানালা বন্ধ। সময় পাঁচেক পর গাড়ির জানালা অর্ধেক নেমে আসলো। হুট করে গাড়ির ভেতর থেকে কেউ ধারালো ছুরি আদিলের ডান হাতের পানে ছুড়ল, আর সঙ্গে সঙ্গে আদিলের হাতে বাজে ভাবে ছুরিটি গেঁথে মাটিতে গড়িয়ে পড়ে। ফলস্বরূপ গল গল করে রক্ত স্রোতের ন্যায় আপন মনে বইতে শুরু করলো। স্মৃতিয়া তৃপ্তির হাসি হাসলো। আদিল মুগ্ধতার হাত ছেড়ে গাড়ির দিকে এগোতে নিলে খপ করে আদিলের হাত ধরে ফেললো। মুগ্ধতা ফুপিয়ে কেঁদে উঠল। আদিলের হাতের রক্তে মুগ্ধতার বাঁ হাত মেখে গেছে, কেননা মুগ্ধতা আদিলের ক্ষত হাতটি ধরে। স্মৃতিয়াত গাড়ির ভেতর থেকে ক্রোধ বর্ষণ করে গলায় মোটা সরেটের শুধালো, একদম আমার সন্ধ্যা মালতীকে ছোঁয়ার চেষ্টা করবেন আদিল। অনেক সহ্য করেছি তোমায়, আর নয়। ফের যদি সন্ধ্যা মালতীর হাত ধরেছিস, একেবারে জানে মেরে দিব। কথাটি বলা মাত্র গাড়িটি রইল না আগস্থানে। গাড়িটি দ্রুত বেগে নিরুদ্দেশ হলো। নাক টেনে টেনে আদিলের হাতের ব্যান্ডেজ চেঞ্জ করছে মুগ্ধতা, আর আদিল স্বাভাবিকভাবে তা দেখছে। কিছু কিছু ব্যাপারে সান্ত্বনা দিতে নেই, হিতে বিপরীত হয়ে যায়। তাই কিছু কিছু সময় চুপচাপ থাকা শ্রেয়। মুগ্ধতার ব্যান্ডেজ করা শেষ হতেই আদিল যত্ন সহকারে মুগ্ধতার চোখের অশ্রুদানা মুছে দিল, আর অনুনয় স্বরে আওড়ালো, কান্না করলে কতটা কুৎসিত লাগে আপনাকে দেখতে জানেন? আপনি হাসবেন সারাক্ষণ, যদি মন চায় সারাদিন রাত হাসবেন, তবুও কাঁদবেন না প্লিজ। শেষের কথাটি বেশ কঠিন স্বরে বলল আদিল। মুগ্ধতা ক্রোধ চোখে তাকালো। এবার বুঝে মুগ্ধতার মুখে কথার খই ফুটবে। সে গুড়ে বালি। মুগ্ধতা কোনো কথা না বলে বড় বড় কদম ফেলে আলমারির কাছে আসলো এবং আলমারি মেলে একটা ফ্রক প্লাজো তোয়ালে হাতে নিয়ে গটগট করে ওয়াশরুমে ঢুকলো। দরজা লাগালো বিকট শব্দে। স্মৃতিয়াতের রাগ বুঝি দরজার উপর ঝাড়লো। পর মুহূর্তে মুগ্ধতা পুনরায় ওয়াশরুমের দরজা মেললো আর বলল, ফ্রেশ হয়ে ডক্টরের কাছে যাব আপনাকে দিয়ে। আপাতত বিশ্রাম নিন, আপনাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছি না। ভোর 5টা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। দেওয়া চমকাচ্ছে গুড়গুড় করে। অম্বর যেন আজ ভেঙে মাটিতে নেমে আসবে। প্রকৃতিরা আজ বোধহয় ভীষণ খারাপ। কালো মেঘে আবৃত আজ অম্বর। পবিত্রতা হিম বাতাস আদিলের রুমটায় খোলা জানালা দিয়ে আসছে। জানালার দেয়াল ঘেঁষে মুগ্ধতা দাঁড়িয়ে ধোয়া ওড়ানো কফির মগে চুমুক দিচ্ছে মিনিট পর পর। আদিল বিছানায় গা এলিয়ে ঘুমাচ্ছে। রাত থেকে আদিলের গায়ের তাপমাত্রা অস্বাভাবিক। ওয়েদার চেঞ্জ হওয়ার দরুন হয়তো। অস্বাভাবিক তাপমাত্রা টের পাওয়ায় তৎক্ষণাৎ মুগ্ধতা আদিলকে ঘুম থেকে উঠিয়ে ঔষধ খাওয়ায়। দীর্ঘ 18 দিনে পরীক্ষা শেষে কাল বিকেলে শ্বশুর বাড়িতে এসে মুগ্ধতা। আদিল অবশ্য কাল নিচে মুগ্ধতার বাড়িতে গিয়ে মুগ্ধতাকে নিয়ে এসেছে। ওই দিনের পর থেকে বেশ স্বাভাবিকভাবে দিনগুলো গত হয়েছে। মুগ্ধতার সাথে আদিল স্বাভাবিক হলেও মুগ্ধতা অস্বাভাবিকভাবে আদিলকে এখন এড়িয়ে চলে। কফির মগ টেবিলে রেখে আদিলের দিকে আসতে অগ্রসর হলো মুগ্ধতা। আদিল তন্দ্রাচ্ছন্ন। মুগ্ধতা ঠাস করে আদিলের পাশে গা ঘেঁষে বসলো। হাত বাড়িয়ে ললার চুলো। শরীরের তাপমাত্রা স্বাভাবিক। স্বস্তির নিঃশ্বাস নির্গত করলো মুগ্ধতা। অতঃপর আদিলের ডান হাত সন্নিকটে এনে প্রগাঢ় করে চুমু খেলো। তবে হাত ছাড়লো না। ক্ষত অনেকটাই শুকিয়ে গেছে। 3 দিন আগে ব্যান্ডেজ খুলেছে। মুগ্ধতা পুনরায় বেশ কবার অধর ছোয়ালো ক্ষতস্থানে। সজল নয়ন হয়ে এলো মুগ্ধতার। নিজেকে অপরাধী মনে হয় মুগ্ধতার। অবগত সে ভালোভাবে জানে তার জন্য সেদিন আদিল মরতে বসেছিল। যদি সে হৃদ্দিকের নিশানা নজরে গোচর না হতো। ধক করে উঠল মুগ্ধতার প্রাণ পাখি। এই মানুষ তাকে সে অনেক ভালোবাসে। যতই সে রাগ করে তার গলা চেপে ধরুক না কেন, নিজের প্রাণপ্রিয় স্বামী আদিল। মুখ্য বিষয় আদিলকে এড়িয়ে চলার মূল কারণ হচ্ছে তার জন্য যেন আদিলের কোনো ক্ষতি না হয়। আদিলের কিছু হলে নিজেকে কখনো মাফ করতে পারবে না সে। ইতিমধ্যেই আদিলের হাতে 3-4
অশ্রুদানা গড়িয়ে হাতের তালুতে এসে পড়েছে। মুগ্ধতার এফর অফর কোনো হুঁশ নেই। আপন মনে সে চোখের জল ফেলছে। আদিলের ঘুম ভেঙে গেল মুগ্ধতার কান্নায়। হেঁচকির শব্দে ঘুমু ঘুমু চোখে তাকালো মুগ্ধতার মুখ পানে। এ কাজ নতুন নয় মুগ্ধতার। প্রতিদিন তন্দ্রাচ্ছন্ন আদিলের পাশে বসে মুগ্ধতা এ কাজ করে। আদিলের ভীষণ কষ্ট হয় কেন যেন মুগ্ধতাকে কাঁদতে দেখতে। মুগ্ধতার হাত না ছাড়িয়ে শোয়া থেকে উঠে বসলো। বা হাত দিয়ে মুগ্ধতার চোখের পানি মুছে দিয়ে ধমকানো স্বরে বলল, না করেছিলাম আপনাকে কান্না করতে, তবু আপনি কাঁদছেন। এবার কিন্তু খুব মারবো। আদিলের এমন আদুরে ধমকানোই মুগ্ধতা আহ্লাদ পেয়ে বিছানা উঠে নিল। আদিল বিছানা থেকে উঠে পেছন থেকে মুগ্ধতাকে চাপটে ধরলো এবং রাগত স্বরে বলার চেষ্টা করলো, একা চুমু খেয়ে চলে গেলে হবে? আমাকেও তো সুযোগ দিতে হবে। লাজুকতায় লাল আভা ধারণ করলো মুগ্ধতার দুগালে। আদিল মুগ্ধতাকে নিচের মুখের দিকে ঘুরিয়ে গাঢ় চুম্বন এঁকে দিল ললাটের মধ্যভাগে। টাকা পয়সা থাকলেই সবাই সুখী হয় না, এটা আমি 4 বছরে হারায় উপলব্ধি করেছি। এই যে টাকার পিছনে এতগুলো বছর ছুটলাম, কি পেলাম এর বিনিময়ে? স্ত্রী সন্তান দূরে সরে গেল, অসুস্থ হলে বিছানায় কাতরাতে হয়, কেউ থাকে না সেবা করার। ইচ্ছে হলে স্ত্রী সন্তানকে দেখতে পারি না, চাইলেই ছুতে পারি না। কি হবে তবে এই অর্থ প্রাচুর্য থেকে? আফসোসের সুরে সাংবাদিকদের কথাগুলো বললেন শিল্পপতি আতিক সাকওয়াত। সুনামধন্য বিজনেসম্যান ইটালির আতিফ সাকওয়াত গত 10 বছরে বেশ নাম কুড়িয়েছে নিজের পরিশ্রম দক্ষতা দিয়ে। দীর্ঘ কয়েক বছরে অর্জিত সয় সম্পত্তি আজ বৃদ্ধাশ্রম এতিমখানায় দান করে দিয়েছেন। এতে অবশ্য সাংবাদিকরা হতবাক, উৎসুক। সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়েছে পুরো এয়ারপোর্ট জুড়ে। এতে আতিক সাকওয়াত ম্লান হাসলেন, বললেন, আমি আমার জীবনের বাকি সময়টুকু আমার স্ত্রী সন্তানদের নিয়ে কাটাতে চাই। অনেক হলো পরিচিকার পিছনে ছোটা, ব্যাস আর নয়। প্লিজ এবার অন্তত আপনারা আমাকে আমার মতো থাকতে দিন। কাউচে বসে আম মাখা খাচ্ছে মুগ্ধতা। আদিল তার বিপরীতে বসে। মুগ্ধতার নির্দেশে বাজার থেকে আদিল আম মাখা এনেছে কিনে। শীর্ষে চিনি দিয়ে কাঁচা আম মাখা। সচরাচর বাহিরের মতো আম মাখা বাড়িতে হয় না। ঝাল আম মাখা খেয়ে চোখ দিয়ে পানি পড়া অবস্থা মুগ্ধতার। তবু সে খাওয়া থামাচ্ছে না। এখন আর আম চিবোচ্ছে না, রীতিমতো এক ফালা করে আম গিলছে। আদিল অপলকভাবে তাকিয়ে দেখে কাউচ থেকে উঠে গিয়ে মুগ্ধতার আম মাখা প্লেটটি কেড়ে নিল। মুগ্ধতা নাক টেনে আদিলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকালো। ইতিমধ্যে চোখ দিয়ে তার আপনা আপনি পানি পড়তে আরম্ভ করে দিয়েছে। আদিল ধমকের সুরে বলল, ঝাল লাগছে তবুও খাচ্ছেন, অসুখ বাঁধাতে চাচ্ছেন? কেন বাচ্চাদের মতো করেন সব সময়? আপনার আম মাখা নিয়ে কেউ চলে যাচ্ছে না, পরেও এটা খেতে পারবেন। কথাটি বলা শেষ হলো মুগ্ধতার চেঁচাতে দেরি হলো না। ভ্যাভা করে ক্রন্ধন শুরু করলো। আদিল তাজ্জব বনে গেল। আদিল হাতে থাকা প্লেটটি টেবিলে রেখে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে উদ্যত হলো। ফ্রিজ থেকে আইসক্রিম বক্স চামিচ নিয়ে হাজির হলো মুগ্ধতার সম্মুখে। মুগ্ধতা তখনও কাঁদছে। আদিল আইসক্রিমের বক্সের খাপ খুলে ছুঁড়ে ফেললো কাউচে। অতঃপর আইসক্রিম চামিচে নিয়ে মুগ্ধতার মুখের সামনে ধরলো। মুগ্ধতা মুখে পুরে নিল। এক এক করে 6 চামচ মুগ্ধতা আইসক্রিম মুখে পুরলো। নাক টেনে অভিযোগের সুরে আদিলকে মুগ্ধতা বলল, এত ঝাল কেউ আম মাখায় দেয়? ইচ্ছে করে বেশি ঝাল দিয়ে আম মাখা এনেছেন তাই না? আমি মরিচের গুঁড়ো দিতেই দিইনি আম মাখায়। মুগ্ধতা তোতলা স্বরে বলল, তাহলে শারমিন খালাকে ডাকবো? কি বলতে চাচ্ছেন আপনি আদিল? মরিচ গুঁড়ো আম মাখায় কিভাবে এলো শারমিন খালা বেশ ভালো করেই জানো, ঠিক না? রান্নাঘরে গিয়ে শারমিন খালাকে বলেছিল শুকনো মরিচ গুঁড়ো করতে। সবকিছু কানে এসেছে আমার। মুগ্ধতা ভীতু গলায় বলল, আমি বলিনি মরিচ গুঁড়ো করার কথা। আমি একবারও আপনার নাম মেনশন করেছি? মুগ্ধতা থতমত খেল। তার মধ্যে বাড়ির কলিং বেল বেজে উঠল 3 বার। আদিলের নিশানা থেকে পালাতে ব্যস্ত ভঙ্গিতে মুগ্ধতা বলল, কলিং বেল বাজছে, যাই গিয়ে দেখি কে এলো। এক মুহূর্ত আর লিভিং রুমে মুগ্ধতা রইল না। দৌড় দিয়ে সদর দরজার সামনে এলো। দরজার সিটকেনি খুললো, দেখলো 45 বছর বয়সী এক অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। পাশে তার লাগেজ। মুগ্ধতা ভদ্রতা সহিত লোকটিকে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কাকে চাই? চোখ সরু করে প্রশ্ন করলো মুগ্ধতা। লোকটা উত্তর দিতে নেবে এমন সময় আদিল ভেতর থেকে বলে উঠল, কে এসেছে মুগ্ধতা? অপরিচিত একটা আঙ্কেল আদিল। আদিল লিভিং রুম থেকে সদর দরজায় এলো। দরজার বাইরে থাকা ফর্মাল পোশাক পরিহিত লোকটার দিকে তাকালো। অস্ফুট স্বরে বলল, ড্যাড। হ্যাঁ, তোমার হতভাগা ড্যাড। চশমা চোখ থেকে খুলে চোখের পানি মুছে কথাটি বলল আতিক সাকওয়াত। মুগ্ধতা অবাক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করলো, ড্যাড। পর মুহূর্তে চেঁচিয়ে ঠোঁট গোল করে বলল, ড্যাড? আদিল, এ আপনার ড্যাড?
সঙ্গে সঙ্গে মুগ্ধতা হুমড়ি খেয়ে পড়লো আতিক সাকোয়াতের উপর। আতিক সাকোয়াতের দুহাত ধরে মুগ্ধতা ঘুরতে শুরু করলো। বিনিময়ে উচ্চস্বরে হাসলো আতিক। মুগ্ধতা উন্মাদ স্বরে বারবার আওড়ালো। ড্যাড 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 ড্যাড। মিনিট 5 যাওয়ার পরে হাঁপিয়ে আতিক বলে উঠল। এবার থামো না। মুগ্ধতা সম্বিত ফিরে পেল বুঝি। লাজুক হেসে হি হি শব্দ করে হাত ছেড়ে দিল। আদিল দূর থেকে বিষয়টি উপভোগ করলো। মুগ্ধতা বোকা হেসে বলল, সরি। সরি বলতে হবে না বোকামে, তুমি আমার ছেলের ওয়াইফ মুগ্ধতা। মুগ্ধতা লাজুক হেসে বলে, তুমি কোথায় ছিলে ড্যাড এতদিন? ইটালি। চোখ বড় করে মুগ্ধতা বলল, ইতালি থেকে আজই এসছো? জি মা, সোজা এখানে এসছি। এতটা জার্নি করে এসছো অথচ দেখেছো তোমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। ইস, চলো ভেতরে চলো, রেস্ট করো, খাও দাও, আর তারপরে আড্ডা হবে। আদিল দূরে দাঁড়িয়ে এসব দেখছে। তার ইচ্ছে করছে ড্যাডকে জড়িয়ে ধরতে, ড্যাডের ঠোঁটের ছোঁয়া ললাটে পেতে। তবে অদৃশ্য এক বাধা আদিলকে জাপটে ধরেছে। সে চাইলেও পারছে না। আতিক লাগেজ নিয়ে ভেতরে আসতে নিলে বাদ হয়ে দাঁড়ায় আদিল। গম্ভীর স্বরে আদিল বলে, আমি নিয়ে যাচ্ছি লাগেজ। মুগ্ধতা, তোমার ড্যাডকে বলে দাও। মুগ্ধতার ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে আসে। নিষ্পাপ স্বরে আওড়ায়, আমার ড্যাড তিনি শুধু আদিল, আপনারও ড্যাড তিনি। তাছাড়া ড্যাড তো এখানেই আছে, আপনি বলে দিন। আদিল প্রত্যুত্তর করলো না, চোখ পাকালো শুধু। মুগ্ধতার ড্যাডকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। রান্না করছিল কোহিনূর। পেছন থেকে হুট করে কেউ কোহিনূরের দু চোখ চেপে ধরলো। হাত থেমে গেল কোহিনূরের। ফ্রাই প্যানে সবে মাত্র 6 চামচ ঘি দিয়েছিল জর্দা সেমাই রাঁধবে বলে। চোখের বাঁধন এখনো হালকাভাবেই ধরে আছে পেছন থেকে কেউ। কোহিনূর চোখের বাঁধনে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো, তবে বুঝে উঠতে পারল না। এমন কাজ ইটালিতে শিমলা করত। শিমলা তার দেবরের মেয়ে। শিমলার বয়স 1 বছর যখন রোড অ্যাক্সিডেন্টে শিমলার মা বাবা গত হন। 7 বছরের ছেলে স্বচ্ছ ও 1 বছরের শিমলাকে রেখে তারপর থেকে কোলে পিঠে মানুষ করতেন আতিক কোহিনূর মিলে। শিমলা এখন ইটালিতে। আরও যদিও আসতো অবশ্যই কল করে তবেই বাংলাদেশে আসতো। তবে মাঝখানে একা থেকেই গেল। ভারী বিপাকে পড়ল কোহিনূর। ললাটে যখন চিন্তার সূক্ষ্ম ভাঁজ এসে পড়তে নিল, তখনই চোখের বাঁধন খুলে এলো। চিৎকার করে এক যুবতী বলল, সারপ্রাইজ! মামুনি, তুমি তো দেখছি আমার ছোঁয়া ভুলেই গিয়েছো এই কয়েক মাসে। কোহিনূর অবাকের চরম পর্যায়ে। তার সামনে তার মেয়ে শিমলা দাঁড়িয়ে। ক্রন্দনে শিমলাকে জড়িয়ে ধরল কোহিনূর। শিমলার চিৎকারে আদিল, মুগ্ধতা, আতিক রান্নাঘরে এলো। কোহিনূর ললাটে একবার চুমু খেলো, তারপর দু চোখের পল্লবে পিঠে চাপড় দিল। আহ্লাদে স্বরে বলল, দুষ্টু মেয়ে, আমি না জানি একা একা ইটালি থেকে এসে এখন বলছো সারপ্রাইজ মামুনি। শিমলা মামুনির চিবুকে চুমু খেলো, বলল, আমি কিন্তু একা আসিনি মামুনি, স্বচ্ছদা ভাইও এসেছে। কোথায় সে? সিআইডি অফিসারের কি আর সময় আছে আমাদের জন্য? নতুন কেস এসেছে, তারই তদন্ত করতে শুনলাম গিয়েছে। মা এসে যাবে, চিন্তা করো না, বলল আদিল। শিমলা মামুনিকে ছেড়ে ঘাড় ঘুরে পেছনে তাকালো। কয়েক কদম এগিয়ে এসে আতিককে জড়িয়ে ধরলো। উৎসুক হয়ে বলল, ড্যাড, কতদিন পর তোমাদের দেখছি, কি যে শান্তি লাগছে। শিমলা মাথা নাড়ালো এবং আদিলের কাছে এগিয়ে গিয়ে আদিলকে চাপটে ধরলো। আদিলও তার বোনকে জড়িয়ে ধরলো। ললাটে চুমো খেলো, চুল আলুথালু করে দিল। শিমলা ঠোঁট ফুলিয়ে বলল, উফ, দাবাই আমার সুন্দর চুলগুলো এলোমেলো করে দিল। তোর মুগ্ধতা মুগ্ধ হয়ে ভাই বোনের খুনসুটি দেখে। কোহিনূর চুপ করে থাকে। মূলত আতিক আছে এখানে বলে তাই হয়তো। অফিস থেকে এসে যখন দেখে আতিক এই বাড়িতে, এখানে, ঈষৎ অবাক হয়। 5 বছর পর স্বামীকে দেখে আবেগপ্রবণ হয়ে ওঠে কোহিনূর। ইচ্ছে করে স্বামীকে জড়িয়ে ধরে বলতে, আমার জীবনের 5-5টা বছর তুমি ফিরিয়ে দিতে পারবে আতিক? জানি পারবে না, তাই তোমার ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। রোষাগ্নি চোখে ওয়ার্ড্রপে থাকা ফুলদানিটি আশ্রে গুড়িয়ে ফেলল স্বচ্ছ। শিমলা পাশে দাঁড়িয়ে স্বচ্ছকে শান্ত করার প্রাণপণ চেষ্টা করছে। স্বচ্ছের কোপানল থেকে রেহাই পাচ্ছে না ঘরের কোনো বস্তু। এক এক করে সকল কিছু ভাঙছে। বারবার আকুতি মিনতি করেও স্বচ্ছকে থামানো যাচ্ছে না। রাগটা মূলত আদিলকে ঘিরে। স্বচ্ছ শিমলাকে বলেছিল আদিলের খাবারে বিষ মেশাতে, আর তার সম্ভব নয় সন্ধ্যা মালতীকে ছেড়ে থাকা। অনেক সময় অতিবাহিত হয়েছে। রান্নাঘরে সে শিমলা গিয়ে কাজটা করলে শিমলাকে কেউ সন্দেহ করবে না ভেবেই স্বচ্ছর বলা। কিন্তু শিমলা তাতে মহা আপত্তি জানালো। এই কাজ সে কোনো ক্রমে করতে পারবে না। এতে স্বচ্ছের মাথায় আগুন জ্বলে উঠল। এতদিনের ক্রোধ এক লম্হায় উন্মাদে রূপান্তর নিল। উন্মাদে নিজের মাথায় রিভলভারের নল ঠেকালো। আবেগপ্রবণ স্বরে বলল, সন্ধ্যা মালতীর বয়স যখন সবে 12, তখন তার সাথে আমার প্রথম দেখা হয়। যদিও পরিচয়টা আদিবের হাত ধরে।
আদিবের বেস্ট ফ্রেন্ডের বোন ছিল সন্ধ্যা মালতী। প্রথম দেখাই তার প্রতি এক অদ্ভুত অনুভূতি সৃজন। পাগলপাড়া হয়ে গিয়েছিল এই অনুভূতিতে প্রায়। এই অনুভূতির সমীকরণ মিলাতে বারংবার ব্যর্থ। বিষয়টা ঢের দৃষ্টিকটু। কেননা মুগ্ধতার বয়স তখন মাত্র 12.5। কিন্তু কি করব বলো, মন কি মানে এসব? প্রণয় দিন দিন এতটাই তীব্র হচ্ছিল যে তার পাশে কোনো ছেলেকে আমি সহ্য করতে পারতাম না। মাথার যন্ত্রণা হতো, মনে হতো খুন করে ফেলি। একদিন তাই করে ফেললাম, নিজের হাতে আপন ভাই আদিবকে মেরে ফেললাম। দোষ একটা জায়গাতে ছিল, সন্ধ্যা মালতী আদিবের সাথে হেসে হেসে কথা বলতো, আর আমায় দেখলে সে ভয়ে কটস্থ থাকতো, যা আমার জন্য প্রচুর পীড়াদায়ক ছিল। পরে অবশ্য নিজের ভুলটা বুঝতে পারি, ততদিনে তো আদিব মরেই গেল। তপ্ত নিঃশ্বাস নির্গত করলো স্বচ্ছ, অতঃপর পুনরায় বলল, এরপর 7-7টা খুন করি। যে ছেলে সন্ধ্যা মালতীকে রাস্তায় খারাপ চোখে তাকাতো তাকেই পরপরে পাঠাতাম। কিন্তু অদ্ভুত ব্যাপার তাই না, সিআইডি অফিসার হয়ে কিনা মার্ডার করি। অনুরঙ্গী সব করাতে সক্ষম সিম, সব কিছু। আমি স্বাভাবিকভাবেই বাঁচতে চাইতাম সিম, একদম সাধারণভাবে। কিন্তু আমি বিফল হই গুরুতরভাবে। মনে হতো বাবা মায়ের মতো সন্ধ্যা মালতীকে হারিয়ে ফেলবো। বাবা মায়ের মৃত্যু মেনে নেওয়ার চেষ্টা করলেও সন্ধ্যা মালতীকে হারিয়ে ফেলা কোনো ক্রমেই মানতে পারবো না। এই যে দেখো, আদিল সন্ধ্যা মালতীকে বিয়ে করে নিল। আমি রাতে ঘুমাতে পারি না, 1টা বছর ধরে আমি রাতে ঘুমাতে পারি না। বিছানায় ছটফট করি, প্রতিটা রাত কান্নায় অতিবাহিত হয় আমার। কি হাস্যকর, ছেলেরা আবার কাঁদে নাকি? কিন্তু কি করি বলো, আমার কান্না পায়, প্রচুর কান্না পায়। পৃথিবীর সব কিছু বিষাক্ত লাগে, দম ফেলতে আমার কষ্ট হয়। আমার 5 বছরের ভালোবাসা আদিল ছিনিয়ে নিল, কি করে মানবো বলতে পারিস? সন্ধ্যা মালতীকে যদি না পাই তবে বরং আমি পৃথিবী ছেড়ে যাই। নিজের ভাইয়ের কথাগুলো শুনে হু হু করে ক্রন্দন করে দিল শিমলা। অনুনয়ের স্বরে ভাইকে বলল, যা হয়েছে ভুলে যাও দা ভাই, নতুন করে সবকিছু শুরু করো। চাইলে কি স্মৃতি ভোলা যায় সিম? আমার তো মনে হয় না। আমি পাগল হয়ে যাব সিম, এত স্মৃতি নিয়ে কি আদৌ বেঁচে থাকা যায়? ক্ষীণ গলা স্বচ্ছর, গলা জ্বলছে, পানির পিপাসাও পেয়েছে। রিভলভার ফেলিয়ে দাও দা ভাই। চিৎকার করে বলল শিমলা। বিনিময়ে চোখে হাসলো স্বচ্ছ। তার মধ্যে হন্তদন্ত পায়ে দরজা ঠেলে রুমে প্রবেশ করলো মুগ্ধতা। চোখ মুখ আধারে ঢেলে গেছে প্রায়। স্বচ্ছ আজ ভয় পেল না, সে তীব্র চোখে মুগ্ধতার দিকে তাকালো। এই চোখে চোখ মেলানো বড় দায়। প্রথম যেদিন এই বাড়িতে স্বচ্ছ আসে, মুগ্ধতার চেনা লাগে স্বচ্ছকে। মুগ্ধতাকে আশ্চর্য করে স্বচ্ছ মুগ্ধতাকে প্রথম দিনে এসেই এক গাদা লাল গোলাপ মুগ্ধতার হাতে ধরিয়ে দেয়। মুগ্ধতা অবাক হয়, চোখগুলো জল জল করে। স্বচ্ছ তাতে চমৎকার হাসে, বলে, রাস্তার ধারে এক শিশু গোলাপগুলোকে বিক্রি করছিল। রোদের তাপে ঘেমে একাকার ছিল পিচ্ছিটা। আমার ভালো লাগে না তা দেখে, তাই আমি কিনে নেই সবগুলো ফুল। মজার বিষয় এই যে ফুল দেওয়ার মতো কেউই আমার নেই, তাই তোমাকে দিলাম। এক কথায় বলা যায় সুদর্শন যুবক স্বচ্ছ। এক দেখাতে যে কোনো মেয়ে বুকে প্রণয়ের ঝড় তুলে দিতে সক্ষম। স্বচ্ছকে যে ভালো লাগতো না তা না, মুগ্ধতা কোনো ছেলের সাথে কথা বলতে কমফর্ট ফিল করতো না। কিন্তু আদিবের ক্ষেত্রে ভিন্ন ছিল। ছোটবেলা থেকেই আদিবকে দেখে আসছে সে। নিজের ভাই সাবিতের মতো তাকে স্নেহ করত। দেখা হলে গাল টেনে বলতো, বুড়ি, তোর মতো আমার একটা বোন আছে জানিস, শিমলা নাম। তোর মতোই বুড়ি, দেশের বাইরে ড্যাড মমের সাথে থাকে, তোকে দেখলেই তার কথা মনে পড়ে। মুগ্ধতা তখন উদ্বিগ্ন হয়ে বলতো, তাকে বাংলাদেশে নিয়ে আসলেই তো তোমার আর মিস করতে হয় না আবিদ ভাই। আদিব তখন মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো, মমকে ছাড়া থাকতে পারে না শিমলা, এখনো যে বাচ্চা। মুগ্ধতা মন খারাপ করে বলতো, ও। অতপর একদিন হঠাৎ খবর আসে আদিব মারা গেছে অ্যাক্সিডেন্টে। মুগ্ধতা কত কাঁদে, না খাওয়া ছেড়েই দেয় প্রায়। আর সাবিত বেস্ট ফ্রেন্ডের মৃত্যুতে ভেঙে পড়ে, মানতে পারে না আদিব মারা গেছে। অবস্থা বেগতিক হলে মুগ্ধতার বাবা মা বিদেশে পাঠিয়ে দেয় সাবিতকে। তারপর থেকে সাবিত বিদেশে। আর আজ 5 বছর পর শুনেছে আদিবকে হত্যা করা হয়েছে। তাও কে করেছে? নিজের ভাই স্বচ্ছ। আদিব আদিলের বড় ভাই। আখি যুগল নোনা ধরা বইতে লাগে। সব থেকে বেশি অপরাধী লাগছে মুগ্ধতার নিজেকে। টুইটুম্বুর চোখে স্বচ্ছর দিকে তাকালো মুগ্ধতা, স্বচ্ছতার পানের চেয়ে। মুগ্ধতা অস্ফুট স্বরে আওড়ালো, আমার জন্য এই সুখের সংসার ভেঙে যাওয়ার দুয়ারে দাঁড়িয়ে আমার জন্য আবিদ ভাই আজ আমাদের মাঝে উপস্থিত নেই। মামের কোল খালি হয়ে গেছে শুধুমাত্র আমার জন্য। আমার বেঁচে থাকার অধিকার নেই কোনো। বলেই দৌড়ে মুগ্ধতা ঘর থেকে বেরিয়ে গেল। স্বচ্ছর কানে যেন তবলা বাজাচ্ছে। বেঁচে থেকে মুগ্ধতার কিছু হলে কোনোভাবেই তা মানতে পারবে না। মুগ্ধতার পেছনে ব্যাকুল হয়ে পেছন পেছন ছুটলো, চিৎকার করে বলল, এমন কোনো কিছু করার অধিকার নেই তোমার সন্ধ্যা মালতী।
স্বচ্ছর কণ্ঠে নিজের ঘর থেকে বেরিয়ে এলো আদিল। শিমলা ভাইকে দেখে উত্তেজিত হয়ে বলল, মুগ্ধতাকে বাঁচাও দা ভাই। মুগ্ধতা আদিব দা ভাইয়ের খুনি ভাবছে। ঠিক এই ভয়টাই পাচ্ছিল আদিল। 2 মাস আগেই জেনেছিল স্বচ্ছ হচ্ছে স্মৃতিয়াত। স্বচ্ছ তার ভাইকে মেরেছিল জঘন্যভাবে। প্রতিশোধের নেশা চেপে বসে আদিলের। স্বচ্ছের খবরাখবর নিলে জানতে পারে প্রতি মাসে নাকি ডক্টর দেখায় স্বচ্ছ। আদিলের আগ্রহ জাগে। স্বচ্ছের ডক্টরের সাথে দেখা করলে জানতে পারে স্বচ্ছ অসুস্থ মানসিকভাবে, আর মুগ্ধতাকে ঘিরে তার অসুস্থতা। চমকায় আদিল। তারপর জানতে পারে বাবা মায়ের মৃত্যু স্বচ্ছ এখনো মানতে পারে না। কোনো অ্যাক্সিডেন্ট দেখলে মাথা ঘোরে, বমি পায়, মাথা যন্ত্রণা শুরু হয়। যে কোনো সময় মানসিক আঘাত, পাগল হতেও পারে স্বচ্ছ। প্রতিশোধ নিভে যায় আদিলের মাঝে। এক ভাইকে হারিয়ে স্বচ্ছকে হারাতে ইচ্ছুক নয়, আর যে কিনা মানসিক রোগী, ভালো ট্রিটমেন্ট করাবে ভেবে রাখে আদিল। স্বচ্ছ তাকে ভুল বুঝে দূরে আছে। আদিল জানতো না স্বচ্ছ মুগ্ধতাকে ভালোবাসে। সে মুগ্ধতাকে 1-2 বছর ধরে ভালোবাসে, আর স্বচ্ছ 5 বছর। এই কথা যদি আগে জানতো সে কখনো মুগ্ধতাকে বিয়ে করতো না। যতই সে মুগ্ধতাকে ভালোবাসুক, স্বচ্ছকে অনেক করে বিয়ের আগে বলেছিল আদিল তার বিয়েতে আসতে, কিন্তু মাঝপথে স্বচ্ছর কাজ পড়ে যায়, যার দরুন বিয়েতে উপস্থিত থাকতে পারে না, আর বিয়ে হয়ে যায় আদিল মুগ্ধতার। দীর্ঘ শ্বাস নির্গত করল আদিল। এই খেলার সমাপ্তি কবে ঘটবে ভেবেই পায় না আদিল। দ্রুত পায়ে বাড়ি থেকে বেরোলো। মুগ্ধতা ভুল না করে বসে। বড় রাস্তার মাঝখান দিয়ে এলোমেলো পায়ে হাঁটছে মুগ্ধতা। চোখ জোড়া ফেপে তার পেছন থেকে স্বচ্ছ চিৎকার করে যাচ্ছে। মুগ্ধতা যেন আজ কালা, কানে শুনতে পারছে না কিছু। বড় এক ট্রাক মুগ্ধতার সামনের দিকে আসছে। মুগ্ধতা আজ আর ভরকালো না। অন্যদিন হলে কথা ছিল ট্রাক তার 5 হাত দূরে, বারবার হরেন দিচ্ছে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য। মুগ্ধতা সরে গেল। স্বচ্ছর পানি এলো কলিজায় বুঝি, কিন্তু 1 মিনিটের মাথায় মুগ্ধতা ভুল প্রমাণ করলো। ধারাম করে ট্রাকের সামনে এসে দাঁড়ালো। মুগ্ধতা গলা ফাটিয়ে গগন চিৎকারে মেতে উঠল। স্বচ্ছ নির্বাক হলো। মুগ্ধতার রক্তাক্ত দেহখানা দেখে মাথা ঝিম ধরে গেল। মুগ্ধতা ঠিকঠাক করে কম্পিত হচ্ছে, এই বুঝি রুহ বেরিয়ে যাবে। রক্তে সারা শরীর মেখে গেছে মুগ্ধতার। পিচঢালা রাস্তায় রক্তের স্রোতে রক্ত নদী হয়ে এলো বোধহয়। স্বচ্ছ গলা পাকানো স্বরে কাঁপতে কাঁপতে বলল, সন্ধ্যামালতী। এলোমেলো পায়ে হেঁটে মুগ্ধতার পাশে এসে বসলো স্বচ্ছ। মুগ্ধতার শরীর নড়ছে না, না চেঁচাচ্ছে বা গঙ্গাচ্ছে। মনে হচ্ছে দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে। রক্তে জবুথুবু মুগ্ধতার দেহ। গায়ে পরিহিত কমলা রঙের 3 পিস খয়েরি আকার ধারণ করেছে। দেহ নিষ্প্রাণ দেখাচ্ছে। সজল নেত্রে অনিমেষ হয়ে চেয়ে আছে স্বচ্ছ। তার শরীর অধিক মাত্রায় কাঁপছে। কাপা হস্তে মুগ্ধতার রক্তে রাঙা কপল আলতো করে ধরল। প্রথম স্পর্শ, অনুভূতিগুলো জটলা পেকে যাচ্ছে। অতিরিক্ত ঘামছে স্বচ্ছ। মাথা কেমন যেন ঝিমঝিম করছে। হাত থরথর করে কম্পিত হচ্ছে, তবুও কম্পিত হস্তে থাপ্পড় মারার মতো করে মুগ্ধতার কপল নাড়িয়ে বলল, কি করলে তুমি এটা? সন্ধ্যামালতী ওঠো, এই ওঠো না। মুগ্ধতার দেহ কোনো প্রতিক্রিয়া দেখালো না। স্বচ্ছ পাগলের মতো আচরণ শুরু করলো। মুগ্ধতার দুকাত ধরে বার কয়েক ঝাঁকালো। এবারও যে কোনো প্রতিক্রিয়া ঘটল না। চারিপাশের মানুষ এসে গিজগিজ করছে। কেউ কেউ তো হা হুতাশ করছে, কেউ বা দুঃখ প্রকাশ করছে কণ্ঠে। লোকে ভেবেই নিয়েছে মেয়েটা আর পৃথিবীতে নেই। স্বচ্ছ বাচ্চাদের মতো ফুপিয়ে উঠল। খেলনা না পেলে বাচ্চারা যেমন করে ফোপায়, ঠিক তেমন করে কান্নারত স্বরে শুধালো, আমার খুব কষ্ট হচ্ছে লক্ষ্মীটি, প্লিজ উঠে যাও। এবারও বিফল। স্বচ্ছর মাথা কাজ করা বন্ধ করে দিল বোধহয়। তীব্র চোখে মুগ্ধতার মুখ পানে চাইল। চুলগুলো মুখের সামনে এসে ঠেকছে মেয়েটার। স্বচ্ছ যত্ন করে চুলগুলো পেছনে পৌঁছে দিল। অতঃপর মুগ্ধতার রোগা 2 হাতের একটি হাত নিজের মুঠোয় নিল। হাতটাও রক্তে মাখো মাখো। নখের কিনার দিয়ে রক্ত প্রবেশ করে কালশিটের রূপ ধারণ করেছে। স্বচ্ছ মুগ্ধতার দিকে ঝুঁকে কানে ফিসফিস করে বলল, এভাবে শাস্তি না দিলেও পারতে আমায়। খুব তো ক্ষতি হতো না আমাদের ছোট্ট একটা সংসার হলে? হাতের উল্টো পিঠে স্বচ্ছ চুমো খেলো। কতদিনের ইচ্ছে স্বচ্ছর পূরণ হলো আজ। স্বচ্ছ হাসে। ছেলেটার কান্না এখনো থামেনি, জোর পাকিয়ে কাঁদছে। স্বচ্ছ পুনরায় বলল, নিজেই শাস্তি পেলেই হবে? আমারও তো শাস্তি পাওয়া উচিত, তাই না সন্ধ্যামালতী? সবটা দোষ যে আমার। তোমার সাথে আমার ছোট্ট একটা সংসারের স্বপ্ন রয়েই গেল। আমার এই স্বপ্ন ভাঙনের ক্ষতিপূরণ কে দিবে? তুমি তো। কথাটা সম্পূর্ণ করতে পারল না স্বচ্ছ। তার আগে বুকে হাত দিয়ে চিৎকার করে উঠল। লুটিয়ে পড়ল মুগ্ধতার এক পাশে। ছোট করে ঢোক গিলল। বুকে হাত রেখে ব্যথাতুর স্বরে বলল, আমি আপনাকে এখনো প্রচণ্ড ভালোবাসি সন্ধ্যামালতী,
ক্ষীণ হয়ে এলো কণ্ঠস্বর, চোখ বন্ধ হয়ে গেল। কিছু মানুষ স্বচ্ছকে ধরলো। একজন বলল, জুমার নামাজ পড়ে বাড়িতে ঢুকলো আদিল। বাড়িটা শূন্য শূন্য। সিঁড়ি বেয়ে মায়ের রুমে ঢুকলো। কোহিনূর বিছানায় শুয়ে, আতিক তারই পাশে মলিন মুখে বসে। কোহিনূরের নেত্রযুগলের নেত্রপল্লব ভিজে গেছে অশ্রুতে। দীর্ঘ নিঃশ্বাস নির্গত করল আদিল। প্রায় 7 মাস ধরে এমনটা হয়ে আসছে। তিনি আগের মতো আর নেই। সারাদিন চোখের জল ফেলেন। রুমে ঢুকতে মন ছাই দিল না আজ আর। বিধায় দরজা চাপিয়ে নিজের রুমে চলে গেল। শিমলা বসেছিল চেয়ারে। দাদা ভাইকে দেখে উঠে দাঁড়ালো। আদিল বলল, খাওয়াতে পেরেছিস মুগ্ধতাকে? হ্যাঁ দা ভাই, ওষুধ খাওয়ানো হয়নি, তুমি ওষুধটা খাইয়ে দাও। আচ্ছা, তুই খেয়েছিস? তুমি রেস্ট নাও, আমি রুমে যাচ্ছি, কোনো দরকার হলে দেখো আমায়, এখন যাই। আদিল সম্মতি দিল। শিমলা রুম থেকে বেরিয়ে গেল। আদিল মুগ্ধতাকে ঔষধ খাইয়ে দিল। তারপর চিরুনি এনে মুগ্ধতার পেছনে বসলো। চুলে চিরুনি করতে আরম্ভ করলো। হুইল চেয়ারে মূর্তির ন্যায় মুগ্ধতা বসে। 7 মাস ধরে এই চেয়ারে তার সঙ্গী। সেদিন স্বচ্ছ লুটিয়ে পড়ার পর 10 মিনিটের মাথায় আদিল শিমলা উপস্থিত হয়। আদিল হতবাক হয়। শিমলা ভাইয়ের বুকে পড়ে, আর্তনাদ করে বলে, দা ভাই, দা ভাই। স্বচ্ছ সায় দেয় না। আদিল মুগ্ধতার পাশে ধপ করে বসে, চোখজোড়া টলমলে, বুকে অসহনীয় অনুভূতি। মুগ্ধতার গালে হাত রেখে অভিযোগের স্বরে বলে, আপনি কাজটা ঠিক করলেন না মুগ্ধতা। কেউ অ্যাম্বুলেন্স ডাকুন প্লিজ। কয়েক মিনিটে অ্যাম্বুলেন্স এসে হাজির হয়। মুগ্ধতাকে কোলে করে অ্যাম্বুলেন্সে ওঠায়। তারপর স্বচ্ছকে উঠায় অ্যাম্বুলেন্সে। হসপিটালে নিয়ে গেলে মুগ্ধতার চিকিৎসা শুরু হয়। বাঁচার চান্স নেই বললেই চলে। 5% বাঁচার সম্ভাবনা। খুব গুরুতরভাবে জখম সে। ডক্টর মুগ্ধতাকে প্রথম দেখে হাতের পালস চেক করে। মুগ্ধতা মৃত ঘোষণা করেই দিয়েছিল। সফেদ রঙের কাপড়ে মুগ্ধতার মুখ ঢেকে দেয় ডক্টর। আদিল মুগ্ধতাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আদিলের বেখেয়ালি পাগলামো মুগ্ধতার পালসে হঠাৎ আদিলের চাপ লাগে। পালস চলছে ক্ষীণ। আদিল ডক্টর ডক্টর করে ডেকে ওঠে। অতঃপর চিকিৎসা শুরু হয়। স্বচ্ছর মুখে পানি চেটাতে শুরু করে আদিল। আদিল ভেবেছিল মানসিকভাবে ব্যাপারটি মানতে পারেনি বিধায় হয়তো জ্ঞান হারিয়েছে, কিন্তু পানি ছিটিয়ে ও স্বচ্ছর জ্ঞান ফেরানো সম্ভব হয় না। আদিল অন্য এক ডক্টরকে ডেকে আনে হন্তদন্ত পায়ে। ডক্টর ট্রিটমেন্ট শুরু করে। কয়েক মুহূর্ত পর ফ্যাকাশে মুখে চিকিৎসাধীন রুম থেকে ডক্টর বেরিয়ে আসে, বলে, হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। বড় কোনো শক পেয়েছেন, যার দরুন মস্তিষ্ক মানতে পারেনি। সরি, ইটস নো মোর। তারপর স্বচ্ছকে বাড়িতে আনা হয়, জানাজা হয়, কবর দেওয়া হয় তাদের পারিবারিক কবরস্থানে। মুগ্ধতা ভাগ্যক্রমে বেঁচে থাকলেও প্যারালাইসিসে জীবন ধারণ করে। কথা বলতে পারে না, না চলতে পারে। মৃত সময়ই বাঁচা। কথাগুলো এখনো ভাবলে বুক কাঁপে আদিলের। সে কখনো চায়নি স্বচ্ছ মারা যাক। নিজের বড় ভাইয়ের মতো ভালোবাসতো তাকে। তার মৃত্যু এখনো তাকে পীড়া দেয় গভীরভাবে। চুল চিরুনি করে একটা বেনি করে দিল আদিল। অতঃপর বিছানা থেকে উঠে মুগ্ধতার পায়ের সামনে বসে বলে, আমারও ইচ্ছে হয় আর 10টা মানুষের মতো সুখে সংসার করতে মুগ্ধতা। আপনি কবে আগের মতো ঠিক হয়ে যাবেন? আমি আর এইভাবে আপনাকে দেখতে পারছি না। প্রত্যুত্তরে মুগ্ধতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়। আদিল দীর্ঘশ্বাস ফেলে আওড়ায়, তুই হেরে গিয়েও জিতে গেলি স্বচ্ছ।